আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব আমাদের এমসিকিউ সিরিজের জটিল সংখ্যা এই চ্যাপ্টারটা নিয়ে। তো আমরা এইখানে তোমাদের এই জটিল সংখ্যা চ্যাপ্টারের মধ্যে যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ খুব সুন্দরভাবে ধরে ধরে গুছিয়ে গুছিয়ে তোমাদের বোর্ডে আসা সমস্ত প্রশ্নগুলো দেখাই দিব। তাহলে তুমি দেখবা একই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ডে মোটামুটি রিপিট করে। তো সেই প্যাটার্নগুলো আমরা খুঁজে বের করবো, সেগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করবো। তার মানে তুমি যদি জাস্ট ক্লাসটাই ভালো মতো করো তাহলেই এনাফ। তাহলে আমরা জাস্ট এখন শুরু করে দিব। তো শুরু করার আগে তোমরা এই সিরিজটি যদি চালু রাখতে চাও, যদি মনে করো না ভাই আজকে ক্লাসটি উপকারে আসছে, ভালো লাগতেছে, তোমাদের জন্য কিন্তু আমরা এটা ফ্রিতেই তোমাদের জন্য আয়োজন করছি, আমাদের ম্যাথ এমসিকিউ সিরিজ। কারণ তোমাদের অনেকেরই কিন্তু সমস্যা হয় হায়ার ম্যাথের এমসিকিউ নিয়ে। তোমরা পরীক্ষার সময় বিশেষ করে সমস্যায় পড়ো এই এমসিকিউতে। তো এখানে কিন্তু আলাদা করে সময় দেওয়ার ব্যাপার আছে। তুমি জাস্ট একটু প্র্যাকটিস করে যাও, দেখবা যে হ্যাঁ খুবই সহজে তুমি পরীক্ষায় পারবা। হ্যাঁ, তো এইটা অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে। এখন যেহেতু মোটামুটি সময় আছে, করে ফেলো। আর অবশ্যই সবাই তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাবা। তো তোমরা যে যেখান থেকে দেখতেছো সবাই কমেন্টে জানিয়ে ফেলো যে তোমরা কে কোন জেলা থেকে, কোন কলেজ থেকে দেখতেছো, সবাই কমেন্টে জানো। এবং সবার বন্ধুদেরকে একটু মেনশন করে দেবো আমাদের ফেসবুক এই পেজে। সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও এবং যার টাইম দিলে অবশ্যই শেয়ার করে দিও। যদি তোমাদের আমাদের এই ক্লাসটি আমাদের ফেসবুক পেজ থেকে 50 শেয়ার্স পাই, তাহলে কিন্তু আমরা পরবর্তী যে এমসিকিউ সিরিজ সেটাও নিয়ে আসবো, মাত্র 50টা শেয়ার। তো তোমরা যারা ক্লাসটা করে উপকৃত হবা, নিজের টাইমে শেয়ার করে রাখতে পারো, বন্ধুদের বিভিন্ন গ্রুপে, কলেজের গ্রুপে তুমি এটা পোস্ট করে রাখতে পারো, মানে শেয়ার করে রাখতে পারো। তো চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি শুরু করতেছি। তোমাদের কিন্তু এইটা একটা টার্গেট থাকলো। আর যারা ইউটিউব থেকে দেখতেছো, যারা ইউটিউব দেখছো, এটা সবাই বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। এবং তোমাদের জন্য টার্গেট থাকলো এইটার জন্য 200K লাইকস। ঠিক আছে, তোমাদের এইটা টার্গেট। যদি এইটা তোমরা টার্গেটটা অ্যাচিভ করতে পারো, তাহলে আমরা পরবর্তী পরবর্তী যে পার্টটা সেটা কিন্তু নিয়ে আসবো। তার মানে আনলক সিস্টেম করে দিলাম। তোমরা জাস্ট 2000 লাইক এর মাধ্যমে কিন্তু তোমরা পরবর্তী পার্টটা আনলক করতে পারো। তো চলো শুরু করি আমরা সরাসরি। ওকে, এবং সবাই অবশ্যই কমেন্টে জানিও ক্লাস শেষে কেমন লাগলো। তো জটিল সংখ্যা অবশ্যই এইখান থেকে তুমি তোমার বোর্ড পরীক্ষাতে 3 থেকে 4টা এমসিকিউ কমন পাবা। 3 থেকে 4টে এমসিকিউ পাবা জাস্ট এই চ্যাপ্টার থেকে। তো খুব ভালো করে দেখে নাও, খুব সহজে অ্যান্সার করতে পারবা ছোটো চ্যাপ্টার। তো আমরা একদম শুরুতে চলে যাই যে আমাদের এই চ্যাপ্টার একদম শুরুতে কোন টাইপ আছে, এটা আই সংক্রান্ত টাইপ। আই সংক্রান্ত মানে তুমি দেখবে এখানে আয়ের পাওয়ার দেওয়া থাকে I⁴, I⁴100, I⁴200, এরকম আয়ের পাওয়ার দেওয়া থাকে। আমাদেরকে জিজ্ঞেস করে বলো তো এটার মান কত হবে, এরকম জিজ্ঞেস করে। তো আয় সংক্রান্ত বা আয়ের মান নির্ণয় সংক্রান্ত জিনিসগুলো আমরা একটু খেয়াল করি। যেমন আমরা কী মনে রাখবো, যে আয়ের পাওয়ার যদি 1 হয়, তাহলে আয়ের পাওয়ার 1 হলে আমরা এটাকে আই বলবো। যদি তুমি কখনো দেখো যে আয়ের পাওয়ারটা স্কোয়ার, তাহলে তুমি বলবো কি I² মানে -1। এইটুকু মুখস্থ রাখতে হবে। আর যদি হয় I³ হলে কত হবে -I। আর যদি তুমি কখনো খেয়াল করো যে I⁴, তাহলে তুমি এটা ভাববা কি I⁴ মানে 1। তো আই সংক্রান্ত এই এতটুকু জিনিস মনে রাখো। এবার মনে করো তোমার পরীক্ষায় আসছে যে মনে করো যে 100, I⁴100 মানে তুমি কি বুঝবা, তার মানে আয়ের উপরে যত পাওয়ার থাকবে সেটা তুমি 4 দিয়ে ভাগ করবা। কারণ এই 4 দিয়ে ভাগ করলে, খেয়াল করো, এই যে 4 দিয়ে ভাগ করলে, এই দেখো 4-এর এই জিনিসটা কি গুণিতক না, আসলে খেয়াল করো যে 4 দিয়ে যখন ভাগ করছো তখন কিন্তু 1 হচ্ছে। তার মানে এই 4-এর গুণিতক আকারে তুমি প্রকাশ করার চেষ্টা করবা। তো দেখো এই 100কে কীভাবে প্রকাশ করা যাবে, 100কে তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে কোনো ভাগশেষ থাকতেছে না। যেহেতু কোনো ভাগশেষ থাকতেছে না, ভাগশেষ কত, 0। তাহলে ভাগশেষ যদি 0 হয় তাহলে I⁴0। আর I⁴0 মানে কি, সামথিং টু দি পাওয়ার 0 মানে আসলে কত, 1। তার মানে I⁴100 মানে হবে কত, 1 হবে। তার মানে তুমি যত বড়ই সংখ্যা থাকুক, তোমাকে বলছে 500, যত বড়ই সংখ্যা থাকুক তুমি করবা কি, এটাকে ভাগ দিবা তুমি ওই মাথায় যেটা থাকবে, ওইটাকে তুমি ভাগ দিবা 4 দিয়ে। ওইটাকে ভাগ দিবা কত দিয়ে, 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করার পর যত অবশিষ্ট থাকবে সেটা অ্যান্সার। ভাগ আমরা দিই কত হবে, 4×12 48, 12 নিলাম, এখানে 48 থাকলো। এখানে কত আসবে আমাদের, এখানে দেখো 2, আর এখানে কত আসবে 0। তাহলে তুমি এখানে যে মান বসায় দাও, দেখবা যে এইখানেও কোনো ভাগশেষ থাকতেছে না। অ্যান্সার কতই দেখো, ভাগশেষটা খেয়াল করবা, ভাগশেষ নাই, ভাগশেষ 0। তার মানে কি হবে I⁴0। এটা যে কথা I⁴0 একই কথা, তার মানে এটা কত হবে, সেম হবে, 1 হবে। কিন্তু এবার মনে করো তুমি অন্য একটা লিখলা তুমি কত, মনে করো যে I⁴23 লিখলা মনে করো। এইবার 23কে যদি তুমি ভাগ দাও 4 দিয়ে, খেয়াল করো 23কে যদি 4 দিয়ে ভাগ দাও কত আসবে, খেয়াল করো যে 23কে তুমি 4 দিয়ে ভাগ দাও আর কি, যে 23কে 4 দিয়ে ভাগ দেয়, বুঝতেই পারতেছো কত আসবে, যে 4×5 = 20, 4×5 = 20। তার মানে তোমার এখানে কিন্তু ভাগশেষ থাকতেছে 3, যেহেতু ভাগশেষ 3 থাকতেছে, তাহলে এখানকার পাওয়ারটা হবে কত, I⁴।
আর আই টু দি পাওয়ার 3 মানে কত মাইনাস আই, তাহলে অ্যান্সার হবে কত আসলে মাইনাস আই। এইভাবে তোমাকে জাস্ট একটু বের করতে হবে। তো এই প্রশ্নগুলো অনেক অনেক বেশি বেশি পরীক্ষায় আসছে এবং আমি জাস্ট দেখাচ্ছি যে এখান থেকে বোর্ডে আসলে কী ধরনের প্রশ্ন আসছে। তাছাড়াও আমাদের এখানে আরও কিছু প্রশ্ন আসতে পারে, এইগুলো আমরা শিখবো। মনে করো আমাদের পরীক্ষা এরকম থাকতে পারে, এরকম দেখো এই ধরনের প্রশ্ন থাকতে পারে, এরকম ধারা থাকতে পারে, তোমাকে বলবে এরকম এরকম দিয়ে এই ধারাটা যোগফল কত, আয়ের এরকম দিয়ে বলবে কি এই ধারাটা যোগফল কত, এরকম দেখো বোর্ডে কিন্তু আসছে এই প্রশ্নগুলো। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো দেখবো, তার আগে আমরা নর্মাল প্রশ্নগুলো একটু চেক করে ফেলি আর কি। হ্যাঁ, তাহলে এইটুকু জিনিসটা আমরা বুঝলাম। এই জিনিসটার পরে আমরা দেখতেছি হচ্ছে এই দেখো প্রথম আমরা দেখে শুরু করলাম সিলেট বোর্ড 17-তে এই আই থেকে প্রশ্ন আসছিল। প্রথমটা কী প্রশ্ন দিছে, প্রথমটা বলছে যে 2x মাইনাস i3y, বলছে এই জটিল সংখ্যাটি কোন চতুর্ভাগে অবস্থিত। খুবই সিম্পল, এটা আসলে খুবই সিম্পলভাবে তুমি দেখতে পারবা। কীভাবে দেখবা দেখো, যে এই যে আমরা বলবো একটা জটিল সংখ্যা 2x + 3i, তাহলে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে একটু করে আগে যে এই একটা জটিল সংখ্যার মধ্যে আসলে কী কী পার্ট থাকে বলো তো। এই একটা জটিল সংখ্যার মধ্যে তুমি একটা জটিল সংখ্যা লিখছো z = যে 2x মনে করো +3i তুমি লিখলা বা -3i তুমি লিখলা। এই জটিল সংখ্যার মধ্যে হচ্ছে খেয়াল করো, এই জটিল সংখ্যার মধ্যে আমি লিখি যে হচ্ছে 3y সাথে হচ্ছে i। খেয়াল করো যদি এরকম থাকে এই জটিল সংখ্যার এই অংশটুকু হচ্ছে বাস্তব অংশ। দেখো এর সাথে কোনো আইটাই নেই, তাহলে এটা হচ্ছে বাস্তব পার্ট। এখানে যাই থাকুক 2x আছে, 2xই হচ্ছে বাস্তব পার্ট, তাহলে এখানকার এই পুরোটুকুই হচ্ছে কত বাস্তব অংশ। আর আয়ের আগে যতটুকু থাকবে, আয়ের আগে যতটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের কি অবাস্তব অংশ আর কি। হ্যাঁ, অবাস্তব অংশ, অবাস্তব অংশ। ঠিক আছে, এই কথাটা তুমি ফার্স্ট অফ অল মনে রাখতে পারো। আর আমাদের যে প্রশ্ন জিজ্ঞেস করছিল যে 2x - i3y এই জন্য সংখ্যাটি কোন চতুর্ভাগে অবস্থিত, তাহলে 2x, তাহলে তুমি দেখো 2 পজিটিভ না, তো তুমি x অক্ষের ধনাত্মক দিকে যাবা, -3y তাহলে মাইনাস মানে কি নিচের দিকে, তোমরা এই চতুর্ভাগে, এটা কোন চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, অ্যান্সার কী হবে চতুর্থ চতুর্ভাগ। খুবই সিম্পল। বলছে পরটা দেখো খেয়াল করো, বলছে n বিলংস টু n হলে i8n + 5 এর মান কত। i8n + 5 মানে কি খেয়াল করো, আয়ের মাথার মধ্যে কত আছে যে 8n, আবার কত আছে আয়ের মাথার মধ্যে কত আছে 5 আছে। তো এটাকে আমরা এভাবে লিখে ফেলতে পারি, তোমরা সবাই জানো যোগ আকারে থাকলে এরকম গুণ আকারে লেখা যায়। তুমি ভেঙে ভেঙে লিখবে, এরপরে তুমি দেখেই অ্যান্সার বলতে পারবা। এবার দেখো এটা কি মানে জোড় না, মানে জোড় আছে যেহেতু বা হচ্ছে কি আছে আমাদের 4 এর গুণিতক আছে 4 × 2 = 8। তাহলে এই জিনিসটুকু মানে হচ্ছে কত হবে জানো, এই জিনিসটুকু মানে হবে আসলে 1। কেন 1 হবে, কারণ তুমি আয়ের মাথার মধ্যে কি লিখছো, মানে জিনিসটাকে এভাবে লিখতে পারি চাইলে আমরা। খেয়াল করো এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি, 8 আছে না, তাহলে এভাবে লিখতে পারি যে i⁴ আর টু দি পাওয়ার মনে করো 2n, এটা মানে তো কত i⁴ একটা ভেঙে দেখাচ্ছি, বাকিগুলো আমরা তো ভেঙে করবো না, দ্রুত করবো। তো এটুকুর মানে কি i⁴ মানে তো 1, আর 1-এর মাথার মধ্যে তুমি যাই দাও, 1-এর মাথার মধ্যে তুমি যেই পাওয়ারই দাও না কেন, 2n মানে জোর দিছো তুমি, আরও আয়ের মাথার মধ্যে যাই দাও না কেন সেটা 1ই থাকবে, মানে 1-এর মাথার মধ্যে যাই দাও সেটা 1ই থাকবে। আর এখানে তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কি i⁵, i⁵কে ভেঙে কি লেখা যায়, i⁵কে লেখা যাবে i⁴, কারণ কি বলছিলাম মাথায় যা থাকবে 4 দিয়ে ভাগ করে ভাগ শেষটা লিখবো। তো 4 দিয়ে ভাগ করলে 1 থাকে এখানে অবশিষ্টটা ভাগ শেষটা, তাহলে i⁴ মানে কত আসলে i থাকতেছে, আর এইটুকু মানে তো বেসিক্যালি 1, তাহলে 1 × i, তাহলে আলটিমেট অ্যান্সার কী হবে i, শুধু i। কোথায় শুধু i আছে, এই যে এটার মধ্যে শুধু i আছে আর কি, এরকম। তো একটা ভেঙে দেখালাম, এত ভাঙা ভাঙির দরকার নাই, তুমি দেখেই বুঝতে পারবা। কীভাবে দেখে বুঝতে পারবা খেয়াল করো, কী লেখা আছে i⁴n + 5, তুমি মনে মনেই গুণ করছো 4 × 2 = 8, তার মানে এই জিনিসটা 1 চলে আসবে, যেহেতু 4-এর কী আসছে এখানে গুণিতক আকারে আসছে। আর শুধু 5 থাকছে, তুমি কাজ করো শুধুমাত্র 5 নিয়ে, তুমি দেখেই বুঝবা কি এটার অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে i⁵, আর i⁵ মানে কত i, শেষ, মানে তোমার লিখার দরকার নাই, তুমি যদি বুঝে ফেলো প্রথমবার। ঠিক আছে, তো আমরা দেখি আসো পরেরগুলো দেখি কী বলছে। দেখো এই কয়েকটা প্রশ্ন অনেকবার আসে, দেখো একই প্যাটার্ন, i⁻⁻49, i⁻65, হ্যাঁ, তারপর বলছে i⁻39। দেখো এই যে 22 বোর্ডে সব একই প্যাটার্নের প্রশ্ন আসছে। তো দেখি আমরা কী হবে অ্যান্সারগুলো, i⁻49, তাহলে কী লিখবো আমরা এখানে, i⁻49 মানে কি 1/i⁻49, কারণ মাইনাস আছে সেটা আমি ডিভাইড বাই নিচে লিখে ফেললাম। এবার 49কে তুমি যদি ভাগ করো তাহলে কী আসবে দেখো তো, ভাগশেষ কত থাকে 4 × 12 = 48, তার মানে ভাগশেষ থাকে 1, 48 থেকে 49, তাহলে ভাগশেষ থাকে হচ্ছে 1, i⁻1 মানে তো i, আর 1/i এটা মানে হচ্ছে -i। এই কথাটা খুব ভালো করে মনে রাখো, অনেকবার কাজে লাগবে কথাটুকু, এখন আমি বক্স করে দিচ্ছি। এই কথাটুকু খুব ভালো করে মনে রাখো, এই কথাটা খুবই ভালো করে মনে রাখো, এই কথাটা তোমার বারবার লাগবে যে i⁻ বা -i সমান হচ্ছে 1/i, একই কথা, 1/i যে কথা আর -i একই কথা, 1/i যে কথা আর -i একই কথা। তো ফাইন, এইটুকু আশা করি বুঝছো, এইটা আমাদের প্রশ্ন ছিল। আর একটা দেখি খুব দ্রুত দেখবো আমরা, আসো এই জিনিসগুলো খুব দ্রুতই আসলে দেখা পসিবল। বলছে i⁻65 এর মান কত। তো i⁻65 এর মান হচ্ছে খেয়াল করো
যে আই টু দি পাওয়ার 65 মানে কি, তুমি আবার সেমভাবে লিখবা যে আই টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই আই টু দি পাওয়ার 65, আই টু দি পাওয়ার 65। এবার 65কে তুমি এই করো 4 ষোলো 64, তাহলে 16 দিয়ে কাটাকাটি যাচ্ছে 64, তাহলে ভাগশেষ থাকে 1, তাহলে অ্যান্সার কী হবে 1, 1/1, মানে 1/1 হবে, মানে আই টু দি পাওয়ার 1 হবে। আর 1/i মানে কত, 1/i মানে শিখছিলাম মাইনাস আই, শেষ মাইনাস আই, তো কোথায় মাইনাস আই আছে, এই যে মাইনাস আই আছে, শেষ, সহজ। সেমভাবে এখানে বলছে আই স্কোয়ার সমান -1 কি গুড আমরা জানি। আর ওরা বলছে কি যে আই টু দি পাওয়ার -39, আবার ভাগ করো, যে 4 দিয়ে ভাগ করলে কি আসবে, যে 4 নং 36, আর 4 নং 36, তাহলে 36 হচ্ছে, তার মানে এটাকে লেখা যাবে এভাবে আই টু দি পাওয়ার 39, আর এটুকুর মানে কত 4 নং 36 তো ভাগশেষ থাকে 3, তাহলে আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 3 মানে কত আসলে, আই টু দি পাওয়ার 3 মানে হচ্ছে মানে আই কিউব মানে কত মাইনাস আই। আর 1/i এটুকু খেয়াল করো, 1/i মাইনাস তো আছে, মাইনাস লিখে রাখলাম, এই 1/i মানেই তো একটা মাইনাস আই ছিল, তাই না? দেখো এই যে মাইনাস মাসে কী হয়ে যাবে, মাইনাস মাসে প্লাস হয়ে যাবে, হবে কত প্লাস আই, তাহলে অ্যান্সার কোনটা হবে, প্লাস আই হবে, এটা শেষ, ঠিক আছে, প্লাস আই হবে। তো এটা খুবই সহজ এবং সিম্পল, এটা আমরা বুঝতে পারলাম। ওকে, এবার তুমি খেয়াল করো, এখানে আমাদের আরও বেশ কয়েকটা প্রশ্ন আছে, আমরা যদি সলভ করে ফেলি, জাস্ট আমার সাথে প্র্যাকটিস করে ফেলে হবে, তাহলে তোমার পড়াটা হয়ে যাচ্ছে, তোমার এটা নিয়ে আলাদা করে বসতে হবে না, ক্লাসটা দেখতেছো মানে তুমি খাতা নিয়ে বসো, করো, শেষ, তোমার আর পড়তে হবে না এখান থেকে। তো বলছে আই স্কোয়ার সমান -1 হলে এত এর মান কত, আই স্কোয়ার সমান -1 হলে এইটার মান কত, আমরা একটু মানটা বের করে আসো, দেখি কত হয়। সেমভাবে এখানে কী আছে খেয়াল করো, আমরা এই জিনিসটুকু আগে এখানে ভেঙে লিখি, আমরা আগে এখানে কী লেখা, লেখা -i, আর এখানে লেখা হচ্ছে -i টু দি পাওয়ার 5, i টু দি 5 মানে কত, আমি লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই i টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 5 লিখে নিলাম একটু। এখানে আছে কত আমাদের 2i, আর এখানে আছে কত না 2i আছে না, এটা আমাদের আছে হচ্ছে 2i টু দি পাওয়ার -5, তাহলে লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই কি i টু দি পাওয়ার 5, লিখে দিচ্ছি, ভেঙে দেখছি বুঝতে পারো। আর এখানে কি লেখা 1 না লেখা আছে, i ধরে নিলাম, i দিয়ে করি, দেখি কী আসে। ওকে, এবার খেয়াল করো, এবার এটুকু রেজাল্ট কী আসবে আমরা দ্রুত লেখার চেষ্টা করি। এখানে -i আছে থাকুক, এখানে কত আছে খেয়াল করো, i টু দি পাওয়ার 5 মানে কত i, কারণ i টু দি পাওয়ার 4 মানে 1, আর অবশ্যই থাকে 1, তাহলে 1/i মানে হচ্ছে -i, আর এখানে একটা মাইনাস মিলে হয়ে যাবে কত +i। দেখো নিচেরটুকু আমার আর করার দরকার নাই, কারণ কি উপরে i কাটাকাটি হয়ে 0 চলে আসছে, তাহলে বুঝতেই পারতেছি অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা 0 হবে, অ্যান্সারটা 0 হবে। নিচে আমি আর কষ্ট করবো না, অ্যান্সার 0 আছে কিনা দেখি, হ্যাঁ 0 আছে, শেষ। এই বলছে আই টু দি পাওয়ার -70 প্লাস আই এর মান কোনটি, তাহলে সেম একইভাবে তুমি করবা, আই টু দি পাওয়ার -70 তুমি বের করবা, আই টু দি 70 মানে কত 1/i টু দি পাওয়ার 70 প্লাস 1 আলাদা আছে, তো 1 আলাদা থাকুক। এবার আই টু দি পাওয়ার 70 মানে চিন্তা করো 4-এর নামটা পড়ো, তাহলে হচ্ছে 4 ষোলো 64, 4 17 68 হয়, 4 17 68, তাহলে 2 থাকে অবশিষ্ট, তাহলে অবশ্যই থাকবে হচ্ছে 2 আই স্কোয়ার, আর এখানে কত আছে 1, আর আই স্কোয়ার মানে হচ্ছে এই আই স্কোয়ারটা মানে হচ্ছে -1, তাহলে -1, আর উপরে কত আছে 1, দেখো আলটিমেটলি এখানে -1 এখানে +1, তো -1 +1 মিলে কি হবে -1, এটা আসলে 1 ছিল আর কি আসলে, এই -1 +1 মিলে কত 0 হয়ে যাবে, এখানেও 0 হবে আর কি, এই দেখো এখানেও কিন্তু 0 আছে আর কি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারতেছো, খুবই সহজ, ছোটো কিন্তু। আবারও সেম দেখো, এরকম অঙ্ক আগেও পাইছিলাম একবার, তো দেখো কী হবে আই টু দি পাওয়ার 4n + 3, তো বুঝতেই পারতেছো 4-এর গুণিতক আছে এখানে 4n বা 8n বা হচ্ছে 12n এরকম থাকতো গুণিতক, তার মানে এটা বাদ, তাহলে কাজ করবে 3 দিয়ে, তাহলে মানে অ্যান্সার কী হবে 1/3, 1 কিউব বা i কিউব, তাহলে i কিউবের মান কত -i, আর -i কোথায় আছে, সি নাম্বারের মধ্যে আছে, ঠিক আছে। এরকম সেম একইভাবে এইটাও তুমি করতে পারবা, এটাও আমরা দেখে রাখি, এটা কলেজে আসছিল, খেয়াল করে এটা তোমাকে একটু বড় ভেঙে করতে হবে আর কি। আমি একটু লিখে দিচ্ছি আবারও যে অঙ্কটা আমাদের ছিল কি, এখানে ছিল হচ্ছে এখানে আই ছিল, নিচে কি ছিল 1 মাইনাস, এখানে ছিল হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 আই লেখা মনে হচ্ছে, ইটস 1 এবং হচ্ছে নিচে হচ্ছে আই, এরকম। ওকে, আমরা এটা দিয়ে ট্রাই করি, দেখি কি আসে। এরকম অঙ্ক আসলে কিচ্ছু করো না, খালি তুমি ডাইরেক্ট তুমি লসাগু করা শুরু করো, লসাগু করো তুমি, সমস্যা নেই। এই যে এইটুকু লসাগু তুমি আগে করো, এইটুকু তো এখানে আই ছিল, এখানে 1 মাইনাস ছিল, সব থাকুক, এইটুকু লসাগু আমরা করে নিচ্ছি, এইটুকু লসাগু, এখানে 1 ছিল 1 থাকবে, এইটুকু করলে কি হয়, নিচে আসতেছে আই, এখানে আসবে কত আই -1, এখানে হিসাব করে আসবে আই -1, আর নিচের আইটা আমরা একবার উপরে উঠাই দিচ্ছি, নিচের আইটা একবার আমরা উপরে লিখে দিচ্ছি, নিচের আইটা আমি একবার এই যে নিচে ছিল পলটা নিমেরে কই চলে যাবে, এই যে উপরে চলে আসবে, এই উপরে চলে আসবে, তাহলে এখানে লিখে দিলাম আমি হচ্ছে আইটা, হ্যাঁ 1 × i। এবার তুমি নিচের এই অংশটুকুর কাজ করো, নিচের এই অংশটুকুর কাজ করলে কী থাকবে, এখানে থাকতেছে তোমার হচ্ছে একদম উপরে তো আই আসে থাকুক, আর এই অংশটুকুর মধ্যে কী থাকতেছে, এখানে থাকতেছে i -1
আই মাইনাস ওয়ান, আর এখানে যদি আমরা বিয়োগটা করি কী আসবে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে কী থাকবে আই মাইনাস ওয়ান। খেয়াল করো যদি এখানে লসাগু করো তুমি কী আসবে, এখানে হিসাব করলে আসবে হচ্ছে আই মাইনাস ওয়ান, আর মাইনাস দিয়ে এখানে আছে আই, তাহলে মাইনাস দিয়ে থাকবে হচ্ছে আই। তো দেখো এখানে কী হচ্ছে, এই দেখো আমাদের কী ঘটনা ঘটলো, এইখানকার প্লাস আই এখানকার মাইনাস আই কাটা, আর নিচে একটা মাইনাস আছে থাকুক, আর এই জিনিসটা উপরে উঠে আসবে। উপরে যদি উঠে আসে কী হবে, এখানে আই আগে থেকেই ছিল, আর এটা উপরে উঠলে হবে কত আই মাইনাস ওয়ান। আর দেখো নিচে একটা কী আছে মাইনাস ওয়ান আমাদের পড়ে আছে, তাহলে মাইনাস ওয়ান পড়ে আছে মানে কি এখানে আমরা একটা মাইনাস ওয়ান লিখে দিলাম আর কি, সমস্যা নেই, বা মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি। মাইনাস দিয়ে গুণ করলে কী হবে দেখো, এর আগে মনে করো মাইনাস আছে, তাহলে কী হবে মাইনাস আই স্কোয়ার প্লাস এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে মাইনাস আই স্কোয়ার প্লাস, এই যে এখানে মাইনাস আই আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস আই আর কি। ঠিক আছে, খেয়াল করো এই যে মাইনাস ছিল, মাইনাস আই আর কি, এটা মানে কি এইখানে বিশেষ করে মাইনাস, এখানে না দিয়ে তুমি এখানেও দিতে পারো আর কি। হ্যাঁ, যে মাইনাস ওয়ান ছিল, মাইনাস ওয়ান থাকা মানে কি আসলে যে এইখানে মাইনাস ওয়ান থাকা, যে মাইনাস আই স্কোয়ার, আর এই মাইনাস মাইনাসে প্লাস আই থাকলো আর কি, ওয়ান ইন্টু আই। হিসাব করে কত আছে দেখো, এই আই স্কোয়ার মানে হচ্ছে, এই আই স্কোয়ার মানেটা হচ্ছে মাইনাস ওয়ান আর এই মাইনাস মিলে কত প্লাস ওয়ান, আর সাথে একটা আছে কত আই, তাহলে আলটিমেট অ্যান্সার কত আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান, এই যে আমাদের ওয়ান প্লাস আই বা আই প্লাস ওয়ান অ্যান্সারটা। তাহলে এভাবে লসাগু করলেই জাস্ট মিলে যাবে, জাস্ট লসাগু করতে থাকবা, তুমি দেখে তো বুঝবা কার সাথে কার লসাগু করে দিলেই মিলে যাবে, তোমার কোনো টেনশন নাই, জাস্ট হিসাবটা করতে হবে এতটুকুই। এবার আরও দেখি আমরা এখানে এই যে আয়ের ধারার কথা বলছিলাম, যে এরকম ধারা আমাদের পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, এরকম ধারা আসতে পারে, বলবো যে এই ধারার মান কত, এই ধারার মান কত, এরকম ধারা দিয়ে বলবে কি এটার মান বের করো, তো ভয় পাওয়ার কিছু নাই, তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো। হ্যাঁ, অথবা তুমি নিয়ম জানলে আরও সহজ হয়, তুমি দেখে অ্যান্সার বলতে পারবা। দুইটা জিনিস তুমি মনে রাখো, একটা হচ্ছে তুমি খেয়াল করো যে এরকম থাকে আর কি, যে চারটা ক্রমিক নাম্বার থাকে, মানে পরপর 13, 14, 15, 16, অথবা 1, 2, 3, 4, অথবা মনে করো 11, 12, 13, 14, পরপর চারটা সংখ্যার আয়ের যে যোগফল সেটা শূন্য হবে, 1, 2, 3, 4 যোগ করলে শূন্য হবে। বা তুমি নিলাম মনে করো যে 33, 34, 35, 36 যোগ করে দেখবা শূন্য আসবে। অথবা চারটা ক্রমিক নাম্বার তো ঠিক আছে, তাহলে লিখি পরপর চারটা ক্রমিক সংখ্যা, বা ক্রমিক সংখ্যা মানে আসলে পরপর চারটা নাম্বার। হ্যাঁ, পরপর চারটি সংখ্যা এবার লিখে দিলাম আমি, পরপর চারটি সংখ্যা, এটাকে বলি আমরা কি ক্রমিক সংখ্যা বলি আর কি, পরপর চারটি সংখ্যা। এইবার যদি এরকম হয় যে পরপর চারটা বিজোড় সংখ্যা তাহলেও হবে। হ্যাঁ, মানে এরকম বিজোড় টাইপের সংখ্যাগুলো, যে পরপর চারটি বিজোড় সংখ্যা, পরপর চারটি, এটা হচ্ছে যে কোনো সংখ্যা ছিল, আর যদি স্পেশাল টিম দেখো বিজোড়গুলো আছে, পরপর চারটি বিজোড় সংখ্যা, পরপর চারটি হচ্ছে বিজোড়, তাহলে দেখো কী হচ্ছে বিজোড় হলে কী হবে, যে i3, i5, i7, i9 পরপর চারটা বিজোড় সংখ্যা আছে। তো বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে এই বিজোড় সংখ্যাগুলোকে যোগ করলে কী পাবা, তুমি সেম হচ্ছে এরকম পাবা আর কি। এখন i3, i5, i7, i9 যোগ করলে শূন্য আসবে, অথবা মনে করো যে এরকম যে 13, 15, 17, 19 যোগ করলে শূন্য আসবে আইয়ের পাওয়ার হিসেবে। ঠিক আছে, তো বুঝতে পারলাম পরপর চারটি ক্রমিক সংখ্যা বা পরপর চারটা বিজোড় সংখ্যা তুমি এরকম যোগ করো, অ্যান্সার 0 আসবে ধারা। এবার দেখি আমাদের পরীক্ষায় কী প্রশ্ন আসছে এখান থেকে, দেখো কি আসছে এখানে বলছে, দেখো এই দেখো তুমি মিলে গেল, প্রথমটা পাই গেল যে 7, 9, 11, 13 পরপর চারটা বিজোড় সংখ্যার যোগফল, জিজ্ঞেস চোখ বন্ধ করে 0 অঙ্ক করার দরকার আছে, দিনাজপুর বোর্ড 22 আসছে, একদম নিয়মটা জানলেই তুমি খেলে বসাতে পারবা। এখানে খেয়াল করো বুদ্ধি করে, m+1, m+2, m+3 পরপর চারটা সংখ্যা না, মনে করো একের সাথে 1 যোগ করলে 2, 2 সাথে একের সাথে 2 যোগ করলে 3, একের সাথে 3 যোগ করলে 4, 1, 2, 3, 4 দেখেই বুঝতে পারছো পরপর চারটা ক্রমিক সংখ্যা যোগ করলে কত হবে, শূন্য হবে। এই দেখো কোথায় আসছে, রাজশাহী বোর্ড 17তে আসছে, একদম শেষ, নিয়মটা জানলেই শেষ। কাল্পনিক সংখ্যা i, এখন বলছে এই যে এইটার মান কত বের করো, তো সমস্যা নেই তুমি জাস্ট বের করে দেখো কত আসে, জাস্ট তুমি চেক করবা যে বের করলে আসলে কত হবে, আসলে আর কিছু না। আমরা ট্রাই করি, i⁴n, আয়ের মাথার মধ্যে 4-এর গুণিতক আছে, তার মানে কি হবে, জিনিসটা হবে 1 হবে। তো আমি এটা উপরে লিখি, এখানে এই যে এখানে লিখি, ওকে এই যে এটা লিখি, এই মানটা কত জমা দিচ্ছে, এখানে 1 মাইনাস আই আসে থাকুক। এবার খেয়াল করো যোগ i⁴n + 1, কি বলছিলাম 4n যোগ গুণিতক আছে 4-এর, তাহলে এটা বাদ, খালি ওই পরেরটা নিয়ে কাজ করবা, তাহলে i⁴ পরে কত আছে 1 আছে, তাহলে i⁴1 হবে, -1 আছে। ওকে, তো খেয়াল করো এখানে কি আসতেছে, এই যে +1 -1 কাটা, মাইনাস আই প্লাস আই কাটা, শূন্য হবে যোগ করলে, তাহলে এই অ্যান্সার 0। ঠিক আছে, খুব সহজে বের করতে পারবা। এইবার দেখো একটা দিচ্ছে বড় সড়ো, 1, 2, 3, 4 করতে 102 পর্যন্ত যোগ করো। এবার তোমার তো কষ্ট হয়ে গেল না, কিন্তু তুমি তো জানো যে পরপর চারটা যোগ করলে শূন্য হয়, 1, 2, 3, 4 তার মানে 0। ওকে, তারপর হচ্ছে 5, 6, 7, 8 0,
তোমার মনে করো যে 9, 10, 11, 12 এগুলো যোগ করলে 0। এরকম তুমি কয়টা পাবা? 100 20 দুইটা আছে, তাহলে 4 25 100, তাহলে 25টা এরকম জোড়া পাবা। আর লাস্টে বাকি থাকবে কি 101 102। তাহলে তুমি এটা নিয়ে কাজ করলে কিন্তু হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হবে এটা? যে i⁻101 যোগ i⁻102। কারণ এর আগে যেগুলো ছিল সেগুলো আমরা নিছি বেসিক্যালি। এর আগে যেগুলো ছিল সেগুলো খেয়াল করো, এর আগেগুলো আমরা নিছিলাম, কিন্তু বিশেষ করে এগুলো শূন্য হয়ে গেছিলো আর কি, সব শূন্য হয়ে গেছে। তো তুমি বুঝবা কীভাবে কী করতে হয়। তার মানে তুমি এটা নিয়ম হচ্ছে, সহজ বের করার নিয়ম হচ্ছে, তুমি না বুঝো কয়টা সেট হবে, লাস্টে যেই সংখ্যাটা থাকবে ওই লাস্টের সংখ্যাটাকে তুমি 4 দিয়ে ভাগ দিবা। 4 দিয়ে ভাগ দিবা, দেখবা কত পর্যন্ত যাচ্ছে। 4 দিয়ে ভাগ দিলে কত থাকবে? তুমি দেখবে এখানে 4 দিয়ে ভাগ দিলে 4 25 100 হচ্ছে, 4 25 হচ্ছে 100। তাহলে এখানে অবশ্যই থাকছে কত? 2। 2 অবশ্যই থাকছে মানে কি লাস্টের 2 ঘর নিয়ে কাজ করবা। 2 অবশিষ্ট মানে কি যে লাস্টের 2 ঘর, লাস্টের 2 ঘর নিব। 2 অবশিষ্ট মানে কি যেটা অবশিষ্ট থাকবে তাহলে কি হবে সেটাই কি করবো আমরা, সেই অবশ্যই নিব। 3 হইতো 103, তার মানে কি 3 অবশ্যই থাকতো, লাস্টের 3 ঘর নিতাম, 101 102 103 এরকম। শেষ, লাস্টে 2 ঘর নিব। লাস্টে 2 ঘর নিলে কী আসবে দেখো, এখন তুমি বুঝতে পারতেছো। এটা করলে আসবে হচ্ছে i⁻1, কারণ 4 25 100 অবশ্যই থাকে 1, 4 25 100 অবশ্যই থাকে 2। তাহলে হিসাব করলে কত আসবে? এখানে আসবে i, আর এখানে i² মানে কত? i² মানে হচ্ছে -1, তাহলে -1 দিয়ে দিচ্ছি, -1 আর কি। i² মানে -1 আর i মানে তো হচ্ছে i, তাহলে অ্যান্সার হবে কত? i-1 এতটুকু। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো কীভাবে এই জিনিসগুলো করতে হয়, ধারার অঙ্কগুলো। তো আশা করি এটা বুঝে ফেলছো। ওকে, এ বলছে a+ib আকারে প্রকাশ, আরও একটা টাইপ যে আমাকে মাঝে মাঝে বলবে এরকম a+ib আকারে প্রকাশ করো, একটা জটিল সংখ্যা দিয়ে বলবে কি এই আকারে প্রকাশ করো। তো আমরা একটু দেখি যে এই আকারে প্রকাশ করলে জিনিসগুলো আসলে কীরকম হয় আসলে। হ্যাঁ, জিনিসগুলো কীরকম হয় a+ib আকারে প্রকাশ করলে কীরকম হয়। তো আমরা একটু দেখি এবার যে a+ib আকারে প্রকাশ করলে, হ্যাঁ, প্রকাশ করলে আমাদের জিনিসগুলো কি দেখতে কীরকম হয় আর কি। ঠিক আছে, ওকে ফাইন। এবার দেখো a+ib আকারে প্রকাশটা আমরা এখান থেকে একটু দেখি। তো এবার a+ib আকার মানে হচ্ছে কীরকম, মনে করো জটিল সংখ্যা দিয়ে দিবে, তোমাকে এরকম গুণ ভাগ করে দিবে, বলবো যে এরকম যে 2 + 3i, নিচে বললো মনে করো যে 3 - i, এরকম আছে একটা জটিল সংখ্যা। তোমাকে বলছে এটাকে a+ib আকারে প্রকাশ করো। তোমাকে বলছি কি এইটাকে a+ib মানে কি এমনভাবে লিখবা যেন এরকম থাকে, একটা জটিল সংখ্যা থাকে, মনে করো কথা 8 আসছে, 8 যোগ মনে করো 5i। এই দেখো এটা হচ্ছে a, আর এটা হচ্ছে কি b, এটা হচ্ছে i। এটাকে বলছি আমরা a+bi বা a+ib। ঠিক আছে, তোমাকে এইভাবে একটা দিয়ে প্রকাশ করতে হবে। এরকম ভাগটা আকার আছে, গুণটুন আকার আছে, একটা দিয়ে প্রকাশ করতে হবে। তো এটা এরকম থাকলে কীভাবে প্রকাশ করতে হয়, মানে এভাবে প্রকাশ আর কি। হ্যাঁ, এটাকে তোমাকে বলছি এভাবে প্রকাশ। হ্যাঁ, এভাবে প্রকাশ করতে হবে, এভাবে প্রকাশ। তো এভাবে প্রকাশ করলে কী আসে আমরা খেয়াল করে আসো। এই যেটা বলছে যদি 2 + 3i ভাগ মানে এত এরকম হয়, তাহলে বলছে এটাকে হ্যাঁ বি এর মান কত, ও বি এর মানও বের করতে বলছে। তাহলে একটা করে দিই, দুইটা আছে, একটা করে দিই, তুমি একটা করবা। অথবা নিচেরটা করে, নিচে জায়গা আছে এটা করি, 2i এটা আছে, একই দুইটা সেম, একই জিনিস, কোনো সমস্যা নেই, একই দুটো হবু সেম। a+ib বলছে এর মান কত, বি এর মান কত, দুইটা বের করে দেখাচ্ছি, সমস্যা নেই। তো নিচে করি আমি, তাহলে লেখা 2 - i, আর নিচে কত আছে 2 + i। বা নিয়মটা দেখো, a+ib আকারে প্রকাশ করার জন্য অনুবন্ধী রাশি দিয়ে নিচে যেটা থাকবে তার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ। অনুবন্ধী রাশি মানে কি, মনে করো একটা জটিল সংখ্যা আছে যেটা 2 + i, এইটার জটিল বা এটার অনুবন্ধী সংখ্যা কী হবে? অনুবন্ধী হবে হচ্ছে আয়ের আগে যা আছে সেই চিহ্নটা চেঞ্জ করবা। শুধুমাত্র কি বলছি, আয়ের আগে যা আছে মাঝখানে যে চিহ্ন সেই চিহ্ন চেঞ্জ না, আয়ের আগে যা আছে তাই চিহ্ন চেঞ্জ করবা। কারণ মাঝে মাঝে এরকম থাকে, মনে করো i+2, অনেকে করে কি i-2 লিখে ফেলে, না, আয়ের আগে চিহ্ন চেঞ্জ করতে হবে। এখানে +2 থাকুক, এই আয়ের আগে প্লাস ছিল মাইনাস হবে, এরকম হবে। কথা বুঝতে পারছি কিনা, যে কথাটা মাথায় রাখবা যে আয়ের আগে যে আসে সেই চিহ্ন চেঞ্জ করবা। 2 + i, তাহলে অ্যান্সারটা কী হবে এখানে 2 - i। ওকে, তাহলে আমাকে বলছিল যে এইটাকে অনুবন্ধী আকারে প্রকাশ করো। তো আমি নিয়ম কি বললাম, যে আমাদের নিয়মটা হবে হচ্ছে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ। এইটার অনুবন্ধী কত হবে 2 - i, তাহলে 2 - i দিয়ে উপরে এবং নিচে তুমি গুণ করে দেবা শেষ এক্সট্রা করে। আর এদিকে আগে যা ছিল সেটা তো থাকবেই। কত আসবে তোমার, এখানে আসবে হচ্ছে 2 + i, এখানে আসবে কত 2 - i, এরকম। ঠিক আছে, শেষ। এবার নিচে যা থাকবে সেটার অনুবন্ধী দিয়ে নিচে এবং উপর দুই জায়গায় গুণ করবা, তাহলে কাটাকাটিগুলো একই জিনিস থাকবে আর কি। এইবার আমরা এখানে একটু ভাগ করি, গুণ করি, দেখো তো কী আসে। এখানে গুণ করে দিলে আমাদের এই জায়গাটার মধ্যে কি আসলে আসে। তো আমরা গুণটা করে দিচ্ছি এখানে আমরা এই যে এখানে গুণটা করে দিচ্ছি, আসো এখানে গুণ করে দিই।
দেখো এখানে থাকতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি জিনিসটা কী হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে বি কি আই আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে কি আসবে, গুণ করে দিব আমরা, 2 এর সাথে গুণ করে দিকে আসবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তারপরে হচ্ছে 2 দুগুণে 4 আর 2 দিয়ে গুণ করলে কত আসবে মাইনাস 2i। ওকে, আর মাইনাস আসছে, মাইনাস দিয়ে গুণ করলে কত আসবে মাইনাস 2i আসবে এখানে, আর এখানে মাইনাস আই দিয়ে এই আইকে গুণ করলে হবে কত মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হবে আই স্কোয়ার। ওকে, এইবার তুমি হিসাব নিকাশ করো, করে দেখো কত কি আসে, তুমি হিসাব নিকাশটা করে দেখো। আমি এখানে আবার আউটলাইন করতেছি, খেয়াল করো এখানে 2 স্কোয়ার মানে কত 4, আই স্কোয়ার মানে -1 আর মাইনাস মিলে কত হবে +1। ওকে, উপরে কি আছে খেয়াল করো যে 4, আর 4 থাকলে এখানে আই স্কোয়ার মানে কত -1, 4 -1 মানে কত 3। ওকে, আর -2i মানে কত -4i। ওকে, এবার এখান থেকে আমি একটু কী লিখতে পারি, আউটলাইন করে দেখাই। হ্যাঁ, তাহলে খেয়াল করো পরের লাইনটা কী হবে, এরকম নিচে আসছে কত 5, নিচে আসছে হচ্ছে কত 5, আর উপরে আসছে কত আমাদের 3 - 4i। এবার এইটাকে তুমি ভেঙে সুন্দর করে লিখবা কীভাবে, খেয়াল করো এই যে লিখবা এই 3কে 5 দিয়ে ভাগ করলে আসবে এরকম 3/5। এবার তুমি এখানে মনে করো যোগ দিলা, যোগ দিয়ে কি লিখলে, এখানে 4 ছিল, মানে আয়ের আগে কি আছে, এখানে আই আছে, আর আয়ের আগে আছে এখানে -4 আর প্লাস মিলে মাইনাস হবে, তাহলে -4 আকারে লিখলাম, এখানে 5 লিখলাম। জিনিসটা দেখতে এরকম হবে যে 3/5 যোগ -4/5i, তাহলে এটাকে দেখো আমি এ প্লাস বি আকারে প্রকাশ করে ফেলছি। কিন্তু খেয়াল করো এই দেখো এটা হচ্ছে আমাদের এ, এই যে এটা আমাদের হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের আই। এখন যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে বলো তো এর মান কত, বলবো 3/5। পরীক্ষা জিজ্ঞেস করে বি এর মান কত, বি হচ্ছে আয়ের আগে যে সহগটা, আয়ের আগে আছে -4/5 অ্যান্সার হবে। তোমাকে বলছে এ প্লাস বি আকারে এ এর মান কত, তো এর মান তুমি দেখতে পাচ্ছ 3/5, তো 3/5 কোথায় আছে, সি নাম্বারের মধ্যে আছে। আর যদি বলতো বি এর মান বাইর করো, তাহলে তুমি বি এর মান কি বলতা, বি এর মতো -4/5 কিন্তু তুমি বলতা আর কি। দেখো এটা কিন্তু অপশনে ছিল, তাহলে এটা কার মান লিখে দিচ্ছি একটু কমেন্ট, এটা কার মান বেসিক্যালি, এইটা বেসিক্যালি আমাদের কার মান, বি এর মান, যদি চাইতো সেটা আমরা দিতাম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে বি এর মান, এটা আমাদের কি মান ছিল, এ এর মান, সহজ হিসাব। তাহলে সামারি করে দিই, নিচে এবং উপরে অনুবন্ধী রাশি দিয়ে গুণ করবা, নিচে এবং উপরে, নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে, নিচে যা আছে তার অনুবন্ধী দিয়ে নিচে এবং উপরে গুণ করে দিবা, অ্যান্সার চলে আসবে, এত হিসাব। ওকে, তো এগুলো কিন্তু আমাদের বোর্ডে আসছে, 19 বোর্ডে 17 বোর্ডে। এবার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট টাইপ, এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এই যে এইটা জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করতে বলে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই পার্ট থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে, সবচেয়ে বেশিবার প্রশ্ন আমাদের আসছে এই পার্ট থেকে, যে মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো, এই পার্টটা সবচেয়ে বেশি আসছে, সবচেয়ে বেশি। তো দেখি আমরা কীভাবে কী করতে হয়। মনে করো একটা জটিল সংখ্যা তোমার কাছে দেওয়া আছে, বলছে ফর এক্সাম্পল এই যে তুমি একটা জটিল সংখ্যা নাও, জটিল সংখ্যা নিয়ে তোমাকে বললো কি এত হচ্ছে একটা জটিল সংখ্যা, এত হচ্ছে একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার মডুলাস বের করো। মডুলাস বলতে বেসিক্যালি কী বোঝাচ্ছে, যে মূল বিন্দু থেকে এই মূল বিন্দু থেকে দূরত্ব, ঠিক বলছে আমরা মডুলাসকে প্রকাশ করি আমরা আর দিয়ে প্রকাশ করি নর্মালি, আর তাহলে মডুলাস কী হবে, মডুলাসকে আমরা নর্মালি প্রকাশ করি হচ্ছে কী দিয়ে, আর দিয়ে প্রকাশ করি, মডুলাস আর। তাহলে লিখবো আর ইকুয়াল টু কী হবে, রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, মডুলাস আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। আর আর্গুমেন্টটা হবে হচ্ছে খেয়াল করো, আর্গুমেন্টকে প্রকাশ করি না থিটা দ্বারা। নর্মালি আর্গুমেন্ট হবে এরকম, থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। হ্যাঁ, ওয়াই বাই এক্স। তবে এইটা শুধুমাত্র প্রথম চতুর্ভাগের জন্য প্রযোজ্য, কিন্তু অন্য চতুর্ভাগের জন্য কি হবে সেটা লিখে দেবো আমি ওই পেজে, সমস্যা নেই। ঠিক আছে, তো তার আগে এইটুকু মনে রাখো যে নর্মালি আমরা মডুলাস বলতে কি বুঝি, মূলবিন্দু থেকে দূরত্ব, আর আর্গুমেন্ট বলতে বুঝি ধনাত্মক এক্স অক্ষের সাথে, এই ধনাত্মক এক্স অক্ষ, এই ধনাত্মক এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, ধনাত্মক এক্স অক্ষের সাথে আমার এই যে যেই জটিল সংখ্যাটা আছে সেটা ক্ষুদ্রতম কত কোণ তৈরি করলো। তাহলে কথাটা কি বলছি, ধনাত্মক এক্স অক্ষের সাথে ক্ষুদ্রতম কোণ, আর এই কোণটাকে আমরা স্পেশালি বলি মুখ্য কোণ। এরকম আর্গুমেন্ট দুই রকমের হয়, একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট আর একটা হয় সাধারণ আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে ক্ষুদ্রতম কোণ। তো দেখো আমি তো এটাও বলতে পারতাম যে এটা কত কোণ তৈরি করছে, যে এই কোণ তৈরি করছে, এটা তো আর মধ্যবর্তী কোণ, এই যে ধনাত্মক এক্স অক্ষের সাথে এইটার কিন্তু এটাও মধ্যবর্তী কোণ, কিন্তু এটা আসলে আমাদের মুখ্য কোণ না। মুখ্য কোণটা কোনটা হয়, ক্ষুদ্রতম কোণটা, ধনাত্মক এক্স অক্ষের সাথে ক্ষুদ্রতম কোণটা হয় হচ্ছে মুখ্য কোণ, হচ্ছে মুখ্য আর্গুমেন্ট আমরা বলি। ঠিক
ঠিক আছে, মুখ্য আর্গুমেন্টগুলো বের করবো কীভাবে সেটা তোমাকে দেখাচ্ছি। আর এই মডুলাস বের করবো কেমনি, সহজ কথা, এই যে এখানে যা যা থাকবে স্কোয়ার করে দিবা, আয়ের আগে যা আছে এর স্কোয়ার করে দিবা, এক্সের আগে যা আছে এর স্কোয়ার করে দিয়ে রুট করবা, মডুলাস চলে আসবে, শেষ। আর আর্গুমেন্ট আমরা বের করে দেখবো কোয়াড্রেন্ট অনুযায়ী কোন চতুর্ভাগে কী হবে। তো প্রথম চতুর্ভাগে, এটা আমাদের প্রথম চতুর্ভাগ, এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট। প্রথম চতুর্ভাগে যদি তুমি বুঝবো একটা জটিল সংখ্যা, তাহলে তুমি কী করবা, তখন শিখেছি লিখবা আর্গুমেন্ট বা মুখ্য করতে হবে, মুখ্য আর্গুমেন্টটা হবে tan ইনভার্স y/x, এটা আমাদের কোনো ঝামেলা নাই। এবং মডুলাস দেওয়া মানে কি, আয়ের আগে প্লাস মানে যাই হোক কিছুই নিবা না, শুধু ভ্যালুটা নিবা, শুধু ভ্যালুগুলো নিবা, শুধু ভ্যালুগুলো। মনে করে এখন আছে -3 প্লাস i, শুধুমাত্র 3 নিবা, আর আয়ের আগে 1 আছে, খালি 1 নিবা, খালি 3 আর 1 নিয়ে কাজ করবা তুমি, ঠিক আছে। তো সেটাই বোঝাই দিচ্ছি, তো একটা অঙ্ক করলে বুঝতে পারবা। প্রথম চতুর্ভাগে ঠিক গেল। দ্বিতীয় চতুর্ভাগে কী হবে, দ্বিতীয় চতুর্ভাগে হবে সেইটা যে থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স y/x, পাই থেকে বিয়োগ হবে পাই মাইনাস tan ইনভার্স y/x। ওকে, এবার পায়ের পরে কী আছে আমাদের, এইটা আছে কি খেয়াল করো, যে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x, মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x, তার মানে কী হবে, পাই মাইনাস tan ইনভার্স y/x, এটা কী হবে, মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x। আর যদি চতুর্থ চতুর্ভাগ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখো কী হবে, জাস্ট এরকম হবে যে মাইনাস tan ইনভার্স y/x, মাইনাস tan ইনভার্স y/x, এতটুকু, ঠিক আছে। আসলে এতটুকু বুঝতে পারছো কীভাবে কী করতে হবে, ফাইন। তো এই চারটা তোমাকে মনে রাখতে হবে যে কোন চতুর্ভাগে কী হবে, মনে রাখা জরুরি। এবং এটা করলে তুমি কী পাবা, এরপরে তুমি মুখ্য আর্গুমেন্টগুলো পাবা, এটা করলে তুমি কী পাবা, মুখ্য আর্গুমেন্ট। পরীক্ষায় আমাকে নর্মালি মুখ্য আর্গুমেন্টই বের করতে দেয়, বলে দেয় মুখ্য আর্গুমেন্ট বের করার, কিছু যদি না বলে তাও ধরে নিবা কি যে মুখ্য আর্গুমেন্টই বের করতে হবে, ঠিক আছে। মুখ্য আর্গুমেন্ট আমরা নর্মালি বের করি। তো মুখ্য আর্গুমেন্ট ছাড়াও যদি বের করতে বলে সাধারণ আর্গুমেন্ট, সেটা আমরা দেখবো যদি আসে। এরপরে আরও কয়েকটা জিনিস দেখতে হবে, পরীক্ষায় নর্মালি জটিল সংখ্যা দিয়ে বলতে পারে যে আচ্ছা বের কর, মুখ্য আর্গুমেন্ট বের কর, তাছাড়া বলতে পারি। কিন্তু এরকম জটিল সংখ্যাগুলো গুণ আকারে আছে, ভাগ আকারে আছে, যোগ আকারে আছে, এরকম দিয়ে বলবে কি আচ্ছা এইটার বের করো, তো তখন আমরা কীভাবে করবো খেয়াল করো। এবং তার আগে দেখো একটা জটিল সংখ্যার মধ্যে একটা বার লেখা আছে, এটা মানে তোমাকে বুঝতে হবে। একটু আগে বলছিলাম যে কোনো একটা জটিল সংখ্যা এরকম হয় যে x প্লাস iy, হ্যাঁ, তাহলে এটার জটিল সংখ্যার এই বারটা কী হবে, এটা বলতে আমরা বুঝাই অনুবন্ধী জটিল সংখ্যা। মাথায় এরকম বার থাকলে কি বুঝি আমরা, অনুবন্ধী জটিল সংখ্যা। আর অনুবন্ধী জটিল সংখ্যা কী লিখবো আমরা, এরকম লিখবো যে x মাইনাস iy, তার মানে এই আয়ের আগে যা আছে সেই চিহ্নটা চেঞ্জ করবো, আয়ের আগে যা আছে তার চিহ্নটা চেঞ্জ করবো, ঠিক আছে, x মাইনাস iy। তো ভালো কথা, এরকম থাকলে কী করবো খেয়াল করো, যদি এরকম থাকে তোমাকে বের করতে বলে আচ্ছা বের করো, তো এইটা তুমি মডুলাস আর্গুমেন্ট বের করো। মডুলাস বের করবা কীভাবে খেয়াল করো, তুমি নর্মালি এইটার মডুলাস বের করবা জেড, ওকে, এই জেডের মডুলাস তুমি বের করবা রুট ওভার এত, আর এখানে যেটা আছে জেড বা, এইটা তুমি আলাদা করে মডুলাস বের করবা, তুমি আলাদা করে কী করবা, যে মডুলাসটা তুমি বের করবা, মডুলাসটা বের করবা, শেষ। দুইটা মডুলাস বের করছো, গুণ করে দিবা, অ্যান্সার শেষ। তাহলে মোট মডুলাস চলে আসবে, বলছে মডুলাস বের করো, তাহলে আলাদা আলাদা এটার জন্য আলাদা মডুলাস বের করবা, এইটার জন্য আলাদা মডুলাস বের করবা। এই যে এই বার মা এখন দুইটা দাগ মানে মডুলাস বের করছো, মডুলাস তো শিখছো, যে কী করতে রুট ওভার এরকম করতে হবে, x স্কোয়ার যোগ y স্কোয়ার, ওরকম। তোমরা অঙ্ক করে দেখবো, সমস্যা নাই আর কি, অঙ্ক করে দেখবো, সমস্যা নাই। তো আলাদা করে মডুলাস বের করবা, গুণ করবা, শেষ, গুণ আকারে গুণ করবা। যদি বলে আর্গুমেন্ট বের করো, আর্গুমেন্ট, তখন কী করবা, তখন তুমি লিখবে এভাবে, আর্গুমেন্ট কী হবে, যে আর্গুমেন্ট, হ্যাঁ, তাহলে আমি লিখবো আর্গুমেন্ট, তাহলে লিখতেছি আমি আর্গুমেন্ট, ARG দিয়ে লেখা যেভাবে আর্গুমেন্ট। এই পুরোটুকুর আর্গুমেন্ট কী হবে, মনে করো আর্গুমেন্ট কী আছে, জেড ইন্টু জেড বার, এই পুরোটুকু গুণফলের আর্গুমেন্টটা কী হবে। তুমি যেটা করবা বেসিক্যালি, যে এই যে আমি এভাবে প্রকাশ করলাম, মনে করো এটা হচ্ছে θ1, হ্যাঁ, প্রথমটা θ1, তো এইটার তুমি আগে আর্গুমেন্ট বের করবা, বা তুমি এভাবে লিখলাম আমি জিনিসটাকে, এটার আর্গুমেন্ট মনে করো আর্গ জেড, তা তুমি নর্মালি এইটার আর্গুমেন্ট যা হয় বের করবা, এইটার আর্গুমেন্ট নর্মালি যা হয় বের করবা, আর্গ জেড বার, যেটাকে নর্মালি বের করবা, হ্যাঁ, এই দুটার আর্গুমেন্ট নর্মালি বের করবা। এবার দুইটা গুণাকার আছে না, এবার তুমি করে দিবা কি, গুণাকার যেহেতু আছে তুমি যোগ করে দিবা, তার মানে আর্গুমেন্টগুলা গুণ আকারে থাকলে যোগ হয়, এটা কোনটা, শুধু আর্গুমেন্টগুলো, মডুলাস কিন্তু না, মডুলাস গুণ আকারে থাকলে গুণই হবে, সমস্যা নেই। আর্গুমেন্টে বলে কী হবে, গুণ আকারে থাকলে যোগ হবে, গুণ আকারে থাকলে যোগ হবে। তাহলে বুদ্ধি করে বলো ভাগ আকারে থাকলে আর্গুমেন্ট কী হবে, তো দেখি এর পারো কিনা, লিখে ফেলতেছি এখানে আমি এই ভাগেরটা আগে লিখি, যে আর্গুমেন্টটা আগে লিখি, কারণ আর্গুমেন্টের একটু ডিফারেন্স, যেহেতু আর্গুমেন্ট জেড ডিভাইড বাই জেড বার, যেটা আর্গুমেন্ট বাইর করো, হ্যাঁ, কী হবে, নর্মালি তুমি আর্গুমেন্ট বের করবা কার, এই যে জেডের আর্গুমেন্ট বের করবা, কি বের করলাম, এরপরে জেড বার আছে এটাও আর্গুমেন্ট বের করবা, তুমি জেড বার, হ্যাঁ। এবার দুইটা বের করছো, যেহেতু বের করছো, এবার কী করবা, বিয়োগ করে দিবা, ভাগাকার আছে কী করবা, বিয়োগ করে দিবা, ভাগাকার আছে বিয়োগ করে দিবা, শেষ। ভাগাকারে থাকলে কী করবো আমরা, বিয়োগ করে দিব, হ্যাঁ। এই দুটো কথা মনে রাখো আর্গুমেন্টের, যে গুণ আকারে থাকলে আর্গুমেন্ট কী করবো আমরা, এরকম যোগ করব,
আর ভাগাকার থাকলে আর্গুমেন্ট আমরা কী করবো, এরকম বিয়োগ করব। আর মডুলাস তো মডুলাসের মতো হবে, নর্মালি মডুলাসটা মডুলাসের মতো হবে। কীরকম খেয়াল করো, যে হচ্ছে মডুলাস আমাদের কী আছে, মডুলাসটা লিখবো আমরা এইভাবে, মডুলাস লিখবো আমরা এইভাবে, জাস্ট এভাবে লিখবো আর কি। হ্যাঁ, মডুলাসটা লিখতেছি আমরা এইভাবে, খেয়াল করো। ওকে, এবার দেখো তাহলে মডুলাস লিখবো আমরা এইভাবে, সেম একই হয়েছে মডুলাস আর আর এখানে তুমি একটার মডুলাস বাইর করবা, এই যে মডুলাস তুমি একটার বাইর করছো, আর জেড বার মানে কি আরেকটার মডুলাস, তো মডুলাসগুলো বের করে ভাগ করে দিবা, শেষ। মডুলাসগুলো বের করে ভাগ করে দিবা, মডুলাসগুলো বের করে গুণ করে দিবা, মডুলাস সে সময় প্যারা নেই। তাহলে আর্গুমেন্টের বেলা একটু প্যারা নিতে হবে, যে গুণ বললে যোগ আর ভাগ বললে বিয়োগ করে দিবা, আর্গুমেন্ট আলাদা বের করে। এবার একটা অঙ্ক না করলে জিনিসটা ভালো ক্লিয়ার হবে না, অঙ্ক করি এটুকু মনে রেখে অনেক বেশি আসবে। এই টাইপটা ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক বেশি আসছে এই টাইপটা থেকে। তো আমরা চলো এই টাইপটা দেখি, হ্যাঁ, দেখলে তুমি বুঝতে পারবা। আরও বেশ কিছু ধর্ম তোমাকে মনে রাখতে হবে, সেটা খেয়াল করো। এই যে অনুবন্ধী জটিল সংখ্যার বেশ কিছু ধর্ম আছে আমাদের, হ্যাঁ, এই যে অনুবন্ধী জটিল সংখ্যা আছে, এই অনুবন্ধী জটিল সংখ্যার ধর্মগুলো বইয়ের মধ্যে দেখবা লিস্ট করা আছে সুন্দর করে। তো সুন্দর করে ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, কারণ পরীক্ষায় ডিরেক্ট দিয়ে দিবে বহুপদী এমসিকিউতে। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যার ধর্ম, অনুবন্ধী জটিল সংখ্যার ধর্ম, অনুবন্ধী জটিল সংখ্যার হচ্ছে ধর্ম, হ্যাঁ, অনুবন্ধী জটিল সংখ্যার হচ্ছে ধর্ম। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যার ধর্মগুলো কী হবে, এরকম হবে যে Z1 প্লাস মাইনাস Z2 উপরে বার আছে, হ্যাঁ। তাহলে এইটাকে ভাঙলে কি লেখা যাবে, খেয়াল করে ভাঙলে হয়ে লেখা যাবে Z1কে, এই যে দুইজনের উপরে বার আছে না, বারটাকে আলাদা আলাদা লেখা যাবে, মানে Z1 এর বার যোগ প্লাস মাইনাস যা থাকবে তাই Z2 এর বার, হ্যাঁ, এরকম। মানে পুরোটার উপরে একবারে দেওয়া মানে কি, ওর সাথেও আছে ওর সাথেও আলাদা আলাদাভাবে লেখা যাবে, যোগ করলে একই জিনিস আসবে। গুণাকার থাকলে সেম, পুরোটা একসাথে দেওয়া আছে, মন বুঝবা কি, যে আলাদা আলাদা করে লেখা মানেও একই কথা। দুইটা যদি বার থাকে, বার তাহলে বুঝবা কি, এই বার আর বার মিলে কাটাকাটি গিয়ে শুধু জেড থাকবে। তাহলে এবার বুদ্ধি করে বলো, এরকম আসছে জটিল সংখ্যা দিয়ে এরকম 1 2 3 তিনটা বার আসছে, বুঝবা কি, এটুকু মানে হচ্ছে শুধু একটা বার, মানে এই দুইটা বার তো কাটা যাবে, দুইটা মিলে কাটা যাবে, ঠিক আছে, বুঝতে পারলাম এরকম জিনিসগুলো। আর আরেকটা কথা মনে রাখো, এইটাও তুমি স্পেশালি মনে রাখতে পারো, খেয়াল করো, এই যেটা মনে রাখতে পারো, যে আর্গুমেন্ট জেড বার ইকুয়াল টু মাইনাস আর্গুমেন্ট জেড, মানে এরকম জেড বারের আর্গুমেন্ট বের করলে যা আসে, শুধু আর্গুমেন্ট বের করে যদি সামনে মাইনাস দাও তাই আসবে আর কি, মানে এরকম অনুবন্ধী করে নিলে। তো এই ধর্মগুলো ঠাডা মুখস্থ, হ্যাঁ, এই ধর্মগুলো কিন্তু ঠাডা মুখস্থ, কারণ ভাই পরীক্ষায় এই ধর্মগুলো ইউজ তো করতে হয়, ঠিক আছে, কিন্তু এই ধর্মগুলো ইউজ করা ছাড়াও এগুলো হুবহু উঠাই দেয়, ইউজ করবো আমরা, পাশাপাশি মনেও রাখবো, কারণ এখানে সরাসরি চলে আসে। আরেকটা কথা মনে রাখবো, এরকম জটিল সংখ্যা আর জটিল সংখ্যার মডুলাসের যে আর্গুমেন্ট, জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যার যে মডুলাস, সেটা দুইটা কী হবে, সমান হবে আর কি। জটিল সংখ্যা আর একটা অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাসগুলো সমান হবে, মনে রাখতে পারো। এবার আমরা এখানে অঙ্ক করা দেখা শুরু করেছি, কী কী প্রশ্ন আসছে দেখো। ঢাকা বোর্ডে এই টাইপ থেকে খালি দুইটা প্রশ্ন আসছে, খেয়াল করো, ঢাকা বোর্ডেই খালি এই টাইপ থেকে দুইটা প্রশ্ন আসছে, শুধুমাত্র ঢাকা বোর্ডে দুইটা প্রশ্ন আসছে। তো কি বলছে এখানে, বলছে 1 মাইনাস রুট 3i এর মুখ্য আর্গুমেন্ট কত, মুখ্য আর্গুমেন্ট। তো মুখ্য আর্গুমেন্ট বের করতে বলছে, তুমি সেমভাবে বের করবা মুখ্য আর্গুমেন্ট। তার মানে কি, তুমি প্রথমেই খেয়াল করবে এরকম আর্গুমেন্ট বের করে দিলে কোন কোয়াড্রেন্ট, 1 মাইনাস রুট 3 মানে কোন চতুর্ভাগ, 1 ধনাত্মক, তাহলে ধনাত্মক দিকে গেলাম, মাইনাস রুট 3 মানে ঋণাত্মক, তাহলে নিচের দিকে নামলা, মানে চতুর্থ চতুর্ভাগ। আর আমরা জানি চতুর্থ চতুর্ভাগে এই মুখ্য আর্গুমেন্ট ছিল হচ্ছে থিটা ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স y/x। সূত্রটুকু তোমাকে ভাই মনে রাখতে হবে, কোন চতুর্ভাগে কি মান বসে আসো, জাস্ট মান বসালি শেষ, এক লাইনের অঙ্ক এখানে বসাই দিচ্ছি। তুই বসাই এখানে, কি আসবে, যে tan ইনভার্স মাইনাস আসছিল কিন্তু, মাইনাস tan ইনভার্স y/x। এই y এর মানটা কত বলো তো একটু, এই y এর মানটা হচ্ছে এই যে লেখা আছে, এই যে y, শুধু রুট 3 নিব, মাইনাস নিব না, মাইনাসের কাজ করে ফেলছি, শুধু রুট 3 নিব। কত হবে, রুট 3, আর x এর মান কত, x এর মান হচ্ছে 1, তো রুট 3 হচ্ছে 1। তো এইটুকু হিসাব করলে কি আসবে, খেয়াল করো, এইটুকু হিসাব করলে আসবে হচ্ছে এরকম, যে tan ইনভার্স রুট 3, এই রুট 3 এর মানে হচ্ছে হবে, আমরা জানি tan কত ডিগ্রি, মানে রুট 3 60 ডিগ্রি, তাহলে π/3। তো tan ইনভার্স রুট 3 এর মান হচ্ছে 60 ডিগ্রি, মানে হচ্ছে π/3। আর এখানে সামনে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস হবে, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা মাইনাস π/3। এই যে মাইনাস π/3 কিন্তু অ্যান্সার, বুঝে ফেললাম। এভাবে আমাদের পরীক্ষা আসতে পারে যে আর্গুমেন্ট বের করো, মুখ্য আর্গুমেন্ট বের করো, তো বুঝে ফেললাম আমরা, জাস্ট এতটুকু করতে হবে। দেখো এখানেও সেম অনেকগুলো আছে, সেম আছে, -1 প্লাস i এর আর্গুমেন্ট কত, সেম একইভাবে করবা, কোন কোয়াড্রেন্ট সবার আগে দেখবা, -1 বসে, তাহলে -1 গেলাম ঋণাত্মক দিকে, প্লাস i তাহলে উপরের দিকে, তার মানে এই যে দ্বিতীয় চতুর্ভাগের সূত্র কি ছিল, থিটা সমান ছিল এরকম পাই মাইনাস
টেন ইনভার্স ওয়াই বাই এক্স, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। হ্যাঁ, এবার তুমি মান লেখো, এখানে মানগুলো বসাই দাও। বসাই দিচ্ছি আমি এই লাইনে যে পাই মাইনাস টেন ইনভার্স, তো টেন ইনভার্স তো লিখলাম, শুধুমাত্র ভ্যালু লিখবো, মডুলাস দিচ্ছি 1 আর আই। তাহলে আয়ের আগে আছে কত, ওয়াই এর মান তো 1, 1 ভাগ 1, 1 ভাগ 1 মানে আসলে কত, তো টেন ইনভার্স 1 মানে কত, টেন ইনভার্স 1 মানে পাই বাই 4। তাহলে অ্যান্সার হচ্ছে পাই মাইনাস পাই বাই 4। তাহলে অ্যান্সার হচ্ছে পাই মাইনাস পাই বাই 4। তাহলে অ্যান্সার কত আসবে এখানে, যে 4 পাই বাই পাই মানে 3 পাই বাই 4। আলটিমেট অ্যান্সার আসবে 3 পাই বাই 4। এই দেখো, এটা কিন্তু আমাদের এখানকার অ্যান্সার, 3 পাই বাই 4। দ্যাটস ইট। জাস্ট তোমাকে দেখতে হবে কোন কোয়াড্রেন্ট। তাহলে আমরা কিন্তু চতুর্থ দেখলাম, দ্বিতীয়ত দেখলাম। এবার আমরা এটা সেম একইভাবে করতে পারবো, কোয়াড্রেন্ট অনুযায়ী ভিন্ন ভিন্নগুলো একটু করি। যেমন এইখানে একটা বলছে যে এটার মডুলাস হলো, তো এটার মডুলাস বের করে আসো। জেড ইকুয়াল টু বলছে যে 1 + 2i এবং Z2 ইকুয়াল টু বলছে 3i। এইটা হইলে এইটার মডুলাস কত হবে একটু বাইর করো। তার সামনে একটু বাইর করে তাকে দিই, তো তারা চাইছে আমগো আছে, না দিলে হয় জেড বার মানে Z1 বার। তো Z1 মানে কোনটা ছিল, যে 1 + 2i। তাহলে এটা Z1 এর বারটা কী হবে, হবে 1 - 2i। বলছিলাম না জাস্ট কী হবে, বার দিলে খালি আয়ের সহগটা চেঞ্জ হবে। তুমি দিয়ে দিলাম এটা 1 - 2i। আর Z2 কত, Z2 হচ্ছে 3 + i। তাহলে কী করবো আমরা, মাইনাস, তাহলে মাইনাস আছে সাথে, তাহলে -3 - i লিখে দিলাম জাস্ট। এবার তোমাকে বলছে এটার মডুলাস বাইর করো, তো আমি সংখ্যাটা আগে লিখলাম। এবার মডুলাস বের করবো কেমনে, আগে হিসাব নিকাশ করে নিবা যে এটার মানে কত। হিসাব নিকাশ করলে কি আসে, 1 - 3 এটুকুর মানে হচ্ছে -2, আর -2i - i মানে কত, -3i। ঠিক আছে, এইবার একটু হিসাব করলে কত আসবে, -2 - 3i। যদি মডুলাস বের করি, এটা মডুলাস বের করলে কত আসবে খেয়াল করো। এটা মডুলাস বের করলে আসবে হচ্ছে আমাদের মডুলাস কী লিখবো, আর লিখবো আমরা, আর ইকুয়াল টু কী হবে, √r লিখবো, √r। দেখো আয়ের আগে আছে কত 2, তাহলে কত হবে 2²। আর এখানে আছে কত -3, তাহলে -3 হোল স্কোয়ার মানে কত, ওই 3² আসলে। কত আসবে 2² + 3², 4 আর 9 হচ্ছে কত 13, তাই না। অ্যান্সার আসবে হচ্ছে যে √4 আর 9 হচ্ছে কত আসবে 13 আসবে। তাহলে √13, তাহলে অ্যান্সার কত হবে, এই যে √13। ঠিক আছে, খুবই সিম্পল। আর যদি তোমাকে বলতো এটার মডেল কী বের করো, যে আর্গুমেন্ট বের করো, সেম কীভাবে বের করতে পারতা, যে আলাদা আলাদা আর্গুমেন্ট বের করতাম, বিয়োগ করতাম, চলে আসতো, শেষ। ওকে, এবার আমাদের বলছে কি এই যে এটার মডুলাস বের, গুণ আকারে আছে। হ্যাঁ, গুণ আকার থাকলেও সেম একই কাহিনী, দুইটা সংখ্যা দিয়ে দিছে, দুইটা সংখ্যা দিয়ে বলছে কি ভাইয়া এটার হচ্ছে মডুলাস বের করো, গুণ আকার আছে। ওকে, কোনো সমস্যা নেই। তো আমরা আবার করি, গুণ আকার থাকলে গুণ করে দিব এদেরকে আমরা। তো কী আছে আমাদের এখানে, বা আলাদা আলাদা গুণ করবো, বলছিলাম তো মডুলাস গুণ আকার থাকলে করতে হয়, আলাদা আলাদা বের করতে হয়। তো এটার মডুলাস কত, 1 + i। তো এটার মডুলাস আমি লিখতেছি, এটার মডুলাস আসবে হচ্ছে 1 + i। তাহলে আসবে হচ্ছে কত 1, আর এখানে আছে 1, 1² মানে √2, একবার লিখে ফেললাম, বুঝছো তো নাকি। 1² এখানে 1², এখানে 1², x² যোগ y², শেষ। ওকে, আর এখানে বলছে জেড বার। তোমার কি জেড বারটাকে বানানোর দরকার আছে, নাই। কারণ কি জানো, তোমাকে আমি একটা ধর্ম শিখিয়েছিলাম, এই দেখো তো, মডুলাস বাইর করতে হলে জেড আর জেড বার এদের মান একই আসে। তো আমার কষ্ট করে না চেঞ্জ করলেও হইতো। হ্যাঁ, এখানে Z2 বার আছে, তুমি শুধু জেডেরটাও করতে পারতা, বা তোমার যদি মন চায় না ভাই আমি জেড বাইর করুন, তো বাইর করো। বাইর করলে কত আসবে 2 - i, একই কথা। এটার মডুলাস নাও তুমি এবার, এটার মডুলাস নিলে আসবে কত, এখানে আসবে কত 2, 2কে স্কোয়ার করলে আসবে কত 4, আর এখানে 1 আছে, -1 মানে স্কোয়ার করলে আসবে কত +1, তাহলে 5। তাহলে অ্যান্সার করতে আসতেছে √2 × √5, √2 × √5 মানে কত, এরকম যে √2 × 5, তাহলে 5 × 10। অ্যান্সার কত হবে আমাদের, এই যে √10। একই রকম জিনিস, এই সেমভাবে বের করতে পারবা। এত এর মুখ্য আর্গুমেন্ট অলরেডি বের করে আসছে আমরা। এত এর অনুবন্ধী রাশির আর্গুমেন্ট ভালো করে খেয়াল করো, বলছে এত এর অনুবন্ধী রাশি, তুমি জাস্ট এটার অনুবন্ধী রাশিটা বের করে নিবা। অথবা তুমি আরেকটা জিনিস শিখছিলা যে এই রাশিটার অনুবন্ধী রাশি কি, সামনে মাইনাস দিতে হবে একটা, তাহলে হয়ে যাবে। অথবা তুমি বের করে নাও, কোনো প্যারা নেওয়ার দরকার নেই, ধর্ম মনে রাখতে হবে না। ওকে, তাহলে এবার কী করবো আমরা, অনুবন্ধী রাশি আর্গুমেন্ট কী হবে, এইরকম। এখানে -1 আছে, -1 থাকবে, আয়ের সহগটা চেঞ্জ হবে, আয়ের সহগটা চেঞ্জ হবে কত, শুধু i, তাহলে হবে i√3। এইটা হবে আমাদের এখানকার, এইটাই হবে আমাদের সেখানকার কি অনুবন্ধী রাশিটা, জেড বার। ওকে, এইটা তুমি এখন বের করবো সেম। এখন তোমাকে বলছে কি ভাইয়া এই যে এটার অনুবন্ধী রাশি, মানে এর অনুবন্ধী রাশি বের করলাই, এটা আর্গুমেন্ট বের করো, শেষ বের করবো আর্গুমেন্ট। কোন চতুর্ভাগ দেখবা, আগে যে -1, তাই না। -1 মানে কি, আগে বাম দিকে, তারপরে উপরের দিকে +i, তার মানে কি হবে দ্বিতীয় চতুর্ভাগ, শেষ করে ফেলতে পারবা। হ্যাঁ, জাস্ট মানটা বসাই দিবা আর কি, যে পাই -10 ইনভার্স y/x, y এর মান কত √3, আর x এর মান কত 1, শেষ। অ্যান্সার চলে আসলো। তাহলে পাই মাইনাস √3, তুমি হিসাব করে ফেলো, তা দেখবা এখানে একটা অ্যান্সার তুমি এখানে পাই যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এত অনুবন্ধী রাশি কিন্তু বলছিল, তাহলে হচ্ছে -1 আর
প্লাস আই হবে √3 আর -1 ঢেলে দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে তুমি বের করে ফেলতে পারবে। আর যদি শুধু এটা বলতো তাহলে আর আলাদা কথা হইতো আর কি। হ্যাঁ, বলছিল অনুবন্ধী রাশি আর্গুমেন্ট, কিন্তু বলছিল এত এর অনুবন্ধী রাশি, তো ভালো করে খেয়াল করবে এটা। বলছে এখানে আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, জটিল সংখ্যার কিছু দেওয়া আছে, এই পেজটা করে দিচ্ছি, তারপরে এগুলো তোমরা নিচে করবে এখান থেকে। অনুবন্ধী জটিল সংখ্যার ক্ষেত্রে কোনটা কোনটা সঠিক, এরকম পুরোটা করে বার থাকলে আলাদা আলাদা লেখা যায়, হ্যাঁ সঠিক। দুইটা বার থাকলে যে লেখা যায়, হ্যাঁ সঠিক। আবার এরকম যদি দুইটা গুণাকারে থাকে আলাদা আলাদা লেখা যায় সঠিক, তার মানে সবগুলাই সঠিক। তারপরে হচ্ছে হ্যাঁ, কারণ কি দেখো এটা সঠিক, কারণ দুইটা আলাদা আলাদা আছে, এটা হবে না, এটা হবে না, কারণ এটি সবগুলো হবে, কারণ কি দেখো দুইটা আলাদা আলাদা গুণাকারে আছে না, তার মানে কি হবে আলাদা গুণ থাকলে এরকম আলাদা আলাদা করে লেখা যাবে, একসাথে গুণ থাকলে আলাদা করে লেখা যাবে, তিনটেই সঠিক। তারপরে কি বলছে জেড ইকুয়াল টু মনে করে দেওয়া আছে এরকম x+i হয়, আমি বলছি কোনটা কোনটা সঠিক, এরকম শুধু জেড এর মডুলাস আর জেড বারের মডুলাস সমান হয়, ওকে। তারপরে হচ্ছে এই জেড বার সমান জেড স্কোয়ার লেখা যায়, ওকে হ্যাঁ লেখা যায়, কারণ এইটার মডুলাস যা হয় এটার মডুলাস তাই হয়, স্কোয়ার লেখা যাবে তাহলে। আর আর্ক জেড সমান সমান আর্ক জেড বার সমান সমান আর্ক জেড বার সমান সমান শুধু আর্ক জেড না, এটা মাইনাস হবে, তো মাইনাস তো দেয় নাই, তাহলে এটা ভুল, তাহলে অ্যান্সার হবে এই দুইটা 1 ও 2 আর কি। হ্যাঁ ঠিক আছে, 1 ও 2 হবে আর কি। হ্যাঁ এখানে এই দুইটার মধ্যে একটু মিস্টেক, 1 ও 2 হবে মাস্ট, কারণ এখানে মাইনাসটা দেওয়া নেই। আর এখানে কি বলছে আমাদের যে 2√3 যোগ 2i জটিল সংখ্যার আর্গুমেন্ট কত, সেম একইভাবে বের করবো, আর্গুমেন্ট যেভাবে বের করছি আমরা সেম একইভাবে বের করতে পারবো এটা। তো বলছে এত জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট কত, সেম একই রকম অঙ্ক, মডুলাস আর্গুমেন্ট পারবো। দেখো আর্গুমেন্ট কত, আর মুখ্য আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট কত, তারপর হচ্ছে আর্গুমেন্ট কত, আর মডুলাস কত, সেম একইভাবে করে ফেলবা। দেখো এই দুইটা ভাগ আকারে আসছে না, কি আছে আমাদের i ডিভাইড বাই 1 - i, এটা মডুলাস বের করতে বলছে, তাহলে উপরে মডুলাস আগে বের করবা, এই 1 এর মডুলাস কত আর কি, আর 1 এর মধ্যে 1 √1 করলে 1 আসবে, আর এখানে মডুলাস কত 1 আর i করলে আসবে 1² যোগ 1² মানে 2, 1/√2, 1/√2 মানে কোনটা, 1/√2 তো অপশনে নাই, এখানে দেখো এই কারেক্টগুলো আসবে কত 1/√2, তাহলে সি নাম্বার হবে এরকম, ঠিক আছে, এইভাবে তুমি বের করতে পারো। এটাও বলছে আর্গুমেন্ট কত ভাগ আকারে থাকলে কী করবা, কি বলছিলাম যে ভাগ আকারে আছে, তাহলে এইটার আর্গুমেন্ট আগে বের করবা, নিচেটার আর্গুমেন্ট বের করবা, পরে কী করবা বিয়োগ করে দিবা, তাহলে এরকম আর কি যে θ1 - θ2, উপরেটা আর্গুমেন্ট বের করবা, নিচের আর্গুমেন্ট বের করবা, বিয়োগ করে দেবা। তো আশা করি বুঝতে পারছো এই অঙ্কগুলো আসলে কীভাবে তুমি করবা। তো কিন্তু সেম দেখো অনেকগুলো সেম প্রশ্ন আসে, অনেকবার আসতে পরীক্ষায়, একটু করে ফেলবে এখান থেকে। ওকে, এবার লাস্টলি আমি তোমাকে, তাহলে তোমরা একটু এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, করো এই স্ক্রিনশট নিয়ে রাখো, তো তুমি করে অ্যান্সারগুলো মিলাও, স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, এবার দেখবো আমরা হচ্ছে যে টাইপ 5 হচ্ছে আর্গুমেন্ট আছে, কিন্তু সেটা কি বাস্তব অবাস্তব অংশ এরকম থাকবে। বলছে 200 একটা সংখ্যা, বলছে এটা আর্গুমেন্ট বের করো, তো মনে রাখবো যত এরকম বাস্তব সংখ্যা আসবে, তো বাস্তব 200, 100, 1, 2, 3, 4, 5 যত এরকম আসবে বাস্তব সংখ্যা, সবার আর্গুমেন্ট হবে হচ্ছে 0, সবার আর্গুমেন্ট কত হবে 0, সবার আর্গুমেন্ট কত হবে 0, এটা মনে রাখবো আর কি। সবারটা হবে কত 0 হবে, সবারটা 0 হবে, যত আসবে এরকম সবারটা 0 আসবে। এবার এরকম যত আসবে যেগুলো হচ্ছে এরকম ঋণাত্মক দিকে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাদের আর্গুমেন্ট হবে হচ্ছে পাই, তাদের আর্গুমেন্ট কত হবে, তাদের আর্গুমেন্ট হবে হচ্ছে পাই বা হচ্ছে 180 ডিগ্রি, পাই বা কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি, পাই বা কত হবে 180 ডিগ্রি। যেটা ঋণাত্মক এক্স অক্ষের দিকে থাকবে সেটা 180 ডিগ্রি, আর ধনাত্মক এক্স অক্ষের দিকে 2, 3, 4, 5 মানে পজিটিভ যারা 2, 3, 4, 5, 6, 7, 100, 200, 300, 1000 0 ডিগ্রি, আর ঋণাত্মক -2, -1, -5 কত হবে পাই বা 180 ডিগ্রি। আর যদি পাই আই থাকে মানে 5i বা যে কোনো একটা আই থাকে, ওয়াই অক্ষের বরাবর থাকে আর কি, তো সেই ক্ষেত্রে আর্গুমেন্ট হবে হচ্ছে π/2, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর হলে হবে কি π/2, তার মানে কথাগুলো কি এখানে যে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, এটা ছিল ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, ধনাত্মক ওয়াই অক্ষ, আর এটা ছিল কি ঋণাত্মক এক্স অক্ষ, এটা ছিল কি আমাদের ঋণাত্মক এক্স অক্ষ, ঋণাত্মক এক্স অক্ষ, ঋণাত্মক এক্স, আর আমাদের কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের এটা দেখো ঋণাত্মক ওয়াই অক্ষ 4i নিচের দিকে আর কি, ঋণাত্মক ওয়াই অক্ষ। তো এই কথাগুলো তোমাকে দেখতে হবে খালি, হ্যাঁ ঋণাত্মক ওয়াই অক্ষ, ঋণাত্মক অক্ষ হলে হবে কি বুঝতে পারছো -π/2 হবে, তাই না সহজ হিসাব। ধনাত্মক এক্স অক্ষের দিকে যাই হোক মানে 1, 2, 3, 4, 5, 6, 100, 200, 300, সেক্ষেত্রে কী হবে 0 ডিগ্রি, ঋণাত্মক দিকে যদি হয় -3, -5, -100, তাহলে কত হবে 180 ডিগ্রি বা পাই। ধনাত্মক এক্স দিকে 2i, 3i, 5i, 7i, 9i, ধনাত্মক এক্স ওয়াই অক্ষের দিকে হবে কত π/2, নিচের দিকে -1, -i, -5, -5i, -3i, -7i, নিচের দিকে হবে কত যে -π/2, এই হচ্ছে আর্গুমেন্ট। তো এই চারটা তুমি মুখস্থ রাখবে এখান থেকে, এটা সরাসরি পরীক্ষা আসতে পারে, ফর এক্সাম্পল এভাবে আসতে পারে, আসছে অলরেডি ঢাকা সূত্রতে আসছে আয়ের আর্গুমেন্ট বাহির করো, তুমি বুঝছো আই তার মানে কি ওয়াই অক্ষের দিকে,
ওয়াই অক্ষের দিকে মানে কি সহজ কথা পাই বাই টু, চোখ বন্ধ করে মুখস্থ। তুমি যদি বলতো যে 2i বের করো, সেম হইতো পাই বাই টু। 3i বের করো, পাই বাই টু, শেষ। পাই বাই টু হবে, অ্যান্সারটা কী হবে? পাই বাই টু, পাই বাই টু। এবং বলছে জেড বার দ্বারা গঠিত বিন্দু কোনটি? হ্যাঁ, জেড বার দ্বারা গঠিত বিন্দু। জেড মানে কি 3i, আর জেড বার মানে কি তাহলে? জেড বার মানে হচ্ছে -3i, আর -3i মানে কি বলতো? যে এর সামনে কিছু একটা ছিল যে 0 -3i, তাই না? তো 0 মানে কি 0, আর 3i মানে কি নিচের দিকে আর কি। তাহলে 0, -3, 0, -3 কোথায় আছে? যে 0, x, y লিখি না আমরা? হ্যাঁ, x, y লিখি, 0, -3 লিখি আমরা, 0, -3, ঠিক আছে। আর জেডের সাধারণ আর্গুমেন্ট কত? সাধারণ আর্গুমেন্ট বের করতে অবস্থা কী করবা? এই দেখো, জেড বার কি ছিল আমাদের? জেড বার ছিল -3i, একটুকে শিখলাম আমরা। -3i মানে কি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে অ্যান্সার কত হবে? -π/2। আর এইগুলোর মধ্যে কোনটা -π/2? এটা মানে হচ্ছে -π/2, 2n π -π/2। এখানে তুমি যাই বসাও, এখানে তুমি 1 বসাইলা, এর মানটা 1 বসাইলা, 2π -π/2, মানে এইটা তুমি হিসাব যদি করো তাহলে লিখবা যে এটাকে রিপ্রেজেন্ট করতেছে, এটা মানে আসলে কত? -π/2। হ্যাঁ, -π/2। একই বলছে জেডের প্রতিরূপী বিন্দু কোনটি? তো জেড ইকুয়াল টু লেখা আছে হচ্ছে জেড বার, জেড ইকুয়াল লেখা আছে -2i, আর জেড বার কি হবে? জেড বার হবে হচ্ছে শুধু 2i, শুধু 2i। 2i মানে কত আসলে? 0,2, তার মানে সাথে একটা 0 + 2i ছিল না সংখ্যাটা, আসলে এরকম হবে 0,2। 0,2 কোথায় আছে? ওই যে লাস্টের মধ্যে আছে 0,2, 0,2। জেডের মুখ্য আর্গুমেন্ট কত? জেডের মুখ্য আর্গুমেন্ট কত? জেডের মুখ্য আর্গুমেন্ট সেম একইভাবে বের করবা। জেড দেখো কোথায় আছে জেডটা? জেডটা হচ্ছে -2i। দেখো তো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে -π/2 শিখছিলাম, সরাসরি চলে আসলো, ঠিক আছে। তো আশা করি এটা তুমি আসলে পারবা আর কি এরকম প্রশ্নগুলো। এবার ম্যাটারটা দেখবো সেটা হচ্ছে জটিল সংখ্যার পোলার রূপ। যে পোলার আকার যদি প্রকাশ করি আমরা, তাহলে সেই ক্ষেত্রে জিনিসটা কীরকম হবে? জটিল সংখ্যার পোলার রূপটা কী হবে? ঠিক আছে। তো তোমরা যারা এতক্ষণ ক্লাস করছো সবাইকে ধন্যবাদ। সবাই হচ্ছে একটু শেয়ার করে দিও, অবশ্যই শেয়ার করে দিও ক্লাসটা, কারণ হচ্ছে যেহেতু আমরা তোমার জন্য ফ্রিতেই ক্লাসটা করার চেষ্টা করতেছি। যদি শেয়ার করো তাহলে ভালো লাগবে, বুঝবো যে হ্যাঁ তোমরা আসলে ইন্টারেস্টেড। আর যদি তোমাদের ইন্টারেস্ট না থাকে তাহলে তো আসলে কাদের জন্য দিব, যে আসলে লাভ নাই, তাই না? তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই শেয়ার করে জানিও বন্ধুদেরকে, অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা এতক্ষণ ক্লাসটা করছো এবং বুঝতে পারছো কিনা। সবাই একটু কমেন্ট করে জানাও, এতক্ষণ যারা ক্লাস করলা সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও। আর সবাই বন্ধু একটু মেসেজ করে দিতে থাকো, আর সবাই একটু কমেন্ট করে জানাও বুঝছো কিনা, এখানে সব কিছু একটু ক্লিয়ার কিনা সবাই বলো। এতটুকু জিনিস সুন্দর মতো ক্লিয়ার হয়েছে কিনা বলো, সবাই কমেন্টে জানাও। এতটুকু জিনিস ক্লিয়ার হয়েছে কিনা সবাই কমেন্টে জানাও, ঠিক আছে। এখন দেখি আমরা পরে কি বলছেন, জটিল সংখ্যার পোলার রূপ। জটিল সংখ্যার পোলার রূপ বলছে জেড ইকুয়াল টু x + iy এর পোলার। বলছে এটার পোলার রূপ কী হবে? এত এর পোলার রূপ, তাহলে এত এর পোলার রূপ হবে হচ্ছে এই যে নিচেরটা, এই যে নিচেরটা, হ্যাঁ নিচেরটা পোলার রূপ। পোলার রূপ কীভাবে লিখতে হয়? এভাবে লিখতে হয় যে আর cos θ যোগ i আর sin θ। আর cos θ যোগ, কারণ আমরা এভাবে লিখতাম না x + iy, x এর জায়গা হচ্ছে আর cos θ, আর y এর জায়গা হচ্ছে আর sin θ, সহজ হিসাব শেষ, ঠিক আছে। তাহলে জিনিসটা এরকম হবে দেখতে, আর cos θ যোগ i আর sin θ। তো আর মানে কি আমাদের? আর মানে কি? আর তো আমরা বের করবো ওই যে মডুলাস, আর হচ্ছে মডুলাস, যেখানে আর হচ্ছে মডুলাস, হ্যাঁ এখানে আর হচ্ছে মডুলাস, এখানে আর হচ্ছে মডুলাস। মডুলাস মানে কীরকম? যে √x² যোগ y², যে এরকম √x² যোগ হচ্ছে y²। আর থিটা মানে কি? আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট কী হবে? সেম আগের মতো tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x, সেম আগের মতো আর কি। হ্যাঁ, থিটা মানে কি? tan ইনভার্স y/x। তো সেম একইভাবে বের করবা, তুমি বের করে খালি বসাই দিবা, চলে আসবে। আর এই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এই যে কীভাবে লিখতে পারি আমরা? যে আরটা কমনলি লিখতে পারি কীভাবে? এরকম যে cos θ যোগ হচ্ছে i sin θ যোগ i sin θ। এবার এই জিনিসটুকে আমরা এভাবেও লিখতে পারি আবার। আর এই পুরো অংশটুকুকে, যে এই অংশটুকুকে, এই ডটেড এই অংশটুকু খেয়াল করো, এই অংশটুকু এভাবে লেখা যায় আসলে। হ্যাঁ, এভাবে লেখা যায়, যে লেখা যায় কি e⁻i θ। এই পুরো অংশটুকুকে এইভাবে প্রকাশ করা যায়। তাহলে আর তো সাথে ছিল আমাদের, হ্যাঁ আর তো সাথে ছিলই, তাহলে এরকমভাবে প্রকাশ করা যাবে r ইন্টু e⁻i θ, r ইন্টু e⁻i θ। তো এই জিনিসটাকে আমরা প্রকাশ করবো কীভাবে? এটাকে প্রকাশ করবো আমরা এইভাবে প্রকাশ করতে পারবো। হ্যাঁ, তো এইটাকে আবার স্পেশাল নাম আছে এই সূত্রটার, এইটার স্পেশাল নাম হচ্ছে যে অয়লারের সমীকরণ আর কি। হ্যাঁ, অয়লারের সমীকরণ। তো এটা হচ্ছে অয়লার্স ইকুয়েশন। ছোটো করে মনে রাখতে পারে জিনিসটুকু, এটাকে আমরা স্পেশালি বলি হচ্ছে অয়লারের সমীকরণ, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা বুঝলাম যে এখানে আমরা বলি এটাকে যে অয়লারের সমীকরণ। এইটা আমাদের বেশ কাজে লাগে, পরীক্ষায় মাঝে মাঝে আসে, বিশেষ করে ভর্তি পরীক্ষাগুলোতে আমাদের এই জিনিসটুকু একটু বেশি আসে। হ্যাঁ, তো এটা আমরা একটু মনে রাখবো জিনিসটুকু। তো এটার আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি এখান থেকে। এটা বুঝলাম না জটিল সংখ্যার পোলার রূপটা কীরকম হয়।
এবার খেয়াল করো আমরা এখান থেকে কিছু প্রশ্ন দেখবো। এখানে দেখো কয়েকটা প্রশ্ন আসছে, এগুলো কিন্তু আমাদের শুধু যে ভর্তি পরীক্ষা আসে তা না, এই যে আমাদের কিন্তু বোর্ড পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো অলরেডি আসছে আর কি। এই প্রশ্নগুলো আসছে 2022 আসছে, সিলেট 22 আসছে। প্রথমটা কি বলছে যে -1 + i এর পোলার আকার কি হবে, যে এত এর পোলার আকার কি হবে। তো পোলার আকার কী হবে খেয়াল করো, এত এর পোলার আকারটা আমরা কীভাবে লিখবো, সেম একইভাবে পোলার আকারটা নিয়ম কী শিখছিলাম, যে লিখতে হয় যে পোলার আকারটা লিখবো আমরা কীভাবে, সহজ কথা দিয়ে আর কি লিখবো এখানে, যে cos থিটা যোগ কী লিখবো, যে i sin থিটা, তাই না, এরকম আমাদের নিয়মটা ছিল। এবার এখানে কী লিখবো খেয়াল করো, আর বের করবো কীভাবে, আর তো মডুলাস, তো মডুলাস বের করবো কীভাবে, দেখো এই যে 1 আর i আছে, আর এর মডুলাস আলাদা বের করে নাও, হিসাব করলে কত আসবে, এখানে 1 আর এখানে i, আমরা কি শিখছিলাম 1² মানে x² যোগ y² করবা, তো স্কোয়ার করলে √2 আসবে। তাহলে এইটা তুমি পেয়ে গেল হচ্ছে √2। তুমি এতটুকু দেখে অ্যান্সারটা বলতে পারবা না, কারণ সবার মধ্যেই √2 আসলে আছে, বাকিটুকু অবশ্যই তোমাকে বের করতে হবে। তুমি বের করবো তখন এইভাবে যে cos থিটা, তাহলে লিখবা তুমি cos থিটা, তোমাকে আলাদা করে বের করে নিতে হবে। তো থিটাটাও আমরা চলো এখান থেকে বের করে নিই আর কি। হ্যাঁ, কিন্তু থিটাটা কী হবে, থিটা হবে এরকম যে থিটা = tan ইনভার্স y/x, তাই না। এবার তুমি সবার আগে খেয়াল করতে হবে, আমরা কি শিখছিলাম এগুলো বের করার সময়, যে কোঅর্ডিনেট চিন্তা করতে হয়। -1 + i, -1 + i মানে কি ছিল, কোন কোঅর্ডিনেট চিন্তা করো, যে -1 + i, তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সূত্র ছিল কত, পাই মাইনাস tan ইনভার্স y/x। তাহলে এখন তুমি মানটা বসাই দিয়ে থাকো, কি আসবে খেয়াল করো, পাই মাইনাস tan ইনভার্স y/x, 1 দুই জায়গার মধ্যে 1 আছে, তাহলে হিসাব করলে কত আসবে, আমি একবারে বসাই দিলাম π/4, কারণ tan ইনভার্স 1 মানে π/4, হিসাব করলে কত আসবে 4, 3π/4। তুমি বুঝলা থিটার মানটা হচ্ছে 3π/4, এখন তুমি জাস্ট বসাই দাও, থিটার মানটা হচ্ছে 3π/4, এখন তুমি মিলাবা অ্যান্সারটা। খেয়াল করো যে এই যে আর লিখছি আমরা, থিটার মানটা কত, 3π/4, 3π/4 যোগ i সাইন থিটা, সেমভাবে লিখবা সাইন 3π/4, 3π/4। এবার তুমি দেখো এটা কোনটার সাথে মিলতেছে, যে √2 cos প্লাস আছে, তাহলে প্লাসেরগুলো খুঁজো তুমি, এই যে প্লাসের দুইটা আছে এদের মধ্যে খুঁজো, cos π/3π/4 যোগ i sin 3π/4, হ্যাঁ এটার সাথে মিলতেছে। অ্যান্সার কোনটা হবে, এই যে ডি নাম্বার কিন্তু আমাদের এখানকার অ্যান্সার হবে। তো এইভাবে আমরা বের করে ফেলতে পারি যে অয়লারের সমীকরণের বা হচ্ছে পোলার আকারের প্রকাশগুলো আর কি। হ্যাঁ, তো একটু মনে রেখো পোলার আকারটা পরীক্ষায় আসে আর কি। কীভাবে আরেকটা আছে এখানে দেখো, একটা বহুপদী প্রশ্ন, এমনিতে অ্যান্সার বুঝতে পারবা, যে বলছে z = i-1 হলে এক্ষেত্রে বলছে কোনটা সঠিক, বলছে z বার বের করো। z বার বের করো আমরা কি শিখছি, যে শুধু আয়ের সহগটা উল্টাই দিব, আয়ের সহগ আছে প্লাস, তাহলে মাইনাস দিব, হিসাব করলে কত আসবে আমাদের, এটা আসবে। দেখো আর জাস্ট একটা মাইনাস দিলে এটা পাওয়া যাচ্ছে, তার মানে সঠিক। বলছে কি জেড বারের মানে জেডের মডুলাস বের করো। মডুলাসের নিয়ম কি ছিল, √x² যোগ y², তো 1² যোগ করলে তো √2 আসবে, এটাও সঠিক। আর এটা যদি তুমি পোলার আকার বের করবে, এখন তোমাকে পোলার আকার শিখালাম আমি, তুমি পোলার আকারটা বের করবা। পোলার আকারটা বের করে তুমি দেখবা এটার পোলার আকারটা কত হয়, আর cos থিটা যোগ কত হবে i sin থিটা, এবং এটা করে দেখবা এই জিনিসটা আসলে আসবে না আর কি। তাহলে অ্যান্সার এখানে বেসিক্যালি এই দুইটা, তুমি এটা করো, তুমি মাথা হচ্ছে এটা তুমি খাতায় করবা, করে দেখো এটা আসলে আসে কিনা। ঠিক আছে, তো এই আমাদের টাইপগুলো ছিল, আরও বেশ কয়েকটা টাইপ আছে, আমরা একটু দেখবো। সেটা হচ্ছে বর্গমূল টাইপ আছে। বর্গমূল টাইপটা আমি মুখেই জাস্ট বলে দিই। দেখো তোমাকে একটা সংখ্যা বলবে, জাস্ট এরকম একটা সংখ্যা বলবে, সংখ্যা তোমাকে এরকম একটা সংখ্যা দিবে, যে সাপোজ তোমাকে বলবে যে z = হচ্ছে সাপোজ 3 + i, তোমাকে বলবে কি এটা হচ্ছে বর্গমূল বের করো। তো আমরা কী করতে হবে, এর উপরে বর্গমূলটা বের করার চেষ্টা করতে হবে। তো এই বর্গমূলটা কীভাবে নির্ণয় করবো, তো সেটার জন্য ট্রিক্স হচ্ছে, যেহেতু এমসিকিউ দেখতেছি আমরা, এমসিকিউ ক্ষেত্রে সহজ হিসাব বর্গমূল। তো আমরা এরকম আর কি, মনে করো তোমাকে বলছে 4, এটার বর্গমূল বের করো, তাহলে কী করবা, 2 করবা না, আবার 2কে তুমি স্কোয়ার করো, তুমি সেই জিনিসটা ফেরত পাবা। তাহলে তোমাকে বর্গমূল বের করতে বলছে, তুমি কিন্তু স্কোয়ার করবা খালি, শেষ। দেখো একটা নিয়ম শিখবা, তোমার পরীক্ষার মধ্যে ঝামেলা করতে হবে না। বলছে কি যে এইটা এর বর্গমূল কোনটি হবে, এইটা এর বর্গমূল। তাহলে এবার এখানে যতগুলো অপশন আছে সবাইকে তুমি স্কোয়ার করে দিবা, সহজ হিসাব, তাহলে তোমার আর ঝামেলা হবে না। যতগুলো আছে সবাইকে স্কোয়ার করবা। যেমন এখানে আছে মনে করো এই যে 8, 4, 5, এবং তুমি খেয়াল করবা সবগুলো নিবা না। দেখো এখানে মাঝখানে এই √5i, আয়ের আগে প্লাস আছে না, তো প্লাস দেখবা কোনটার আগে প্লাস, এর প্লাস আছে না, তাহলে জীবনে হবে না। তবে এখানে প্লাস আছে না, এটা হবে না। প্লাস আছে কোনটার মধ্যে, দেখো এই একটার মধ্যেই প্লাস আছে, একটার মধ্যেই প্লাস আছে, খেয়াল করো এই একটার মধ্যেই এখানে প্লাস আছে, তার মানে তুমি চোখ বন্ধ করেই বলতে পারতেছো অ্যান্সার এটাই হবে, তুমি না করে বলতে পারতেছো। এখন যদি তুমি এই কাজটা করো, এখানে যে √10 আছে, এখানে প্লাস আছে, √2i আছে, তুমি এখানে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দেখবা তুমি আসলে এই জিনিসটাই পাবা। এই যে স্কোয়ার করে a + b হোল স্কোয়ার, এই যেরকম a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab + b স্কোয়ার, এই কাজগুলো তুমি করো, দেখবা যে তুমি অ্যান্সারটা পাওয়া যাবে আর কি। হ্যাঁ, দেখো 10 আর এখানে 2 আসবে, i স্কোয়ার মানে তো -1, তাহলে আসবে হচ্ছে 2 - 10 - 2, আর এখানে হিসাব করলে দেখো কত আসে, যে আসলে 2 আসে, আর এখানে কত আসে, রুটের মধ্যে কত আসে, যে 20 আসে, i আসে, হিসাব করে দেখো যে তুমি এরকম পাওয়া যাবে। আর এটা মানে কত আসলে, যে 4√5।
10 থেকে 2 বাদ দিলে কত হবে 8, আর এখানে কত আসবে 2। এই যে এই জিনিসটুকু হিসাব যদি করো তাহলে তুমি দেখবা ওখানে অ্যান্সার পাওয়া যাবে আর কি, এই যে 4√5 পাওয়া যাবে। এইভাবে বের করতে পারো জিনিসগুলো। হ্যাঁ, তো এইটাও সেম একইভাবে সেম এত বর্গমূল বের করতে বলছে, মাইনাস আসলে অ্যান্সার কী হবে, মাইনাসে যে কোনো একটা হবে। এটা হইতে পারে, এটা হইতে পারে না জীবনেও, এটা হইতে পারে, এইটাও হইতে পারে। তুমি এই তিনটাকে কী করবা, স্কোয়ার করে দেবো। সহজ কথা, স্কোয়ার করে দেখবা যে কোনটা আসে। যদি কখনো পরীক্ষার মধ্যে নিয়ম ভুলে যাও তাহলে তুমি রিটার্নে যে নিয়ম শিখছো সেটা তো করবা। যদি ভুলে যাও কখনো এমসিকিউর জন্য তুমি এই পদ্ধতিটা ফলো করতে পারো, তুমি সরাসরি পাওয়া যাবে আর কি। ঠিক আছে, এখানেও সেম আছে, এত এর বর্গমূল তো এই দুটো আমি তোমাকে আলাদা করে শেখাচ্ছি আর কি। খেয়াল করো, এবার আমরা দেখবো হচ্ছে যে এই বর্গমূলের মধ্যে আরও দুইটা ছোটোখাটো টাইপের অঙ্ক আছে যেগুলো আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। ফর এক্সাম্পল বলছে 2i এর বর্গমূল কত। তো তুমি এখান থেকে এই 2i এর বর্গমূলটা খালি মনে রাখবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই 2i-টা জানলে তুমি i-টা 7i, 5i, 8i, 9i যে কোনো তুমি করতে পারবা। ঠিক আছে, তো আমি তোমাকে একটা করে দেখাচ্ছি। মনে করো 2i তোমাকে বলছিল যে 2i এর বর্গমূল বের করো। তো আমরা কীভাবে লিখতে পারি, খেয়াল করে এভাবে লিখতে পারি আমরা রুট ওভার দিয়ে, যে সামনে দিলাম হচ্ছে আমরা একটা 1, হ্যাঁ, আর এখানে 2i তো আমাদের ছিল, আর বিয়োগ করলাম কত হচ্ছে আমরা এখানে বিয়োগ করলাম হচ্ছে 1, তাহলে 1 + 2i - 1। এবার যদি আমরা কাজ করি, যে এই 1 আর i এটা আমরা কাটাকাটি করে দিই, তাহলে কিন্তু দেখো আগেরটাই ফেরত আসবে, তার মানে কোনো সমস্যা নেই, এই কাজটা আমি করতে পারবো চাইলে। ওকে, এবার করার পরে কি লাভ হচ্ছে সেটা আমরা খেয়াল করি। দেখো এই 1কে লিখতে পারবো কীভাবে, 1²। এই 2i-কে লিখতে পারবো কীভাবে, 2 × i × 1, 2ab। আর এটাকে লিখতে পারবো আমরা কি b² মানে কত, i² মানে -1। এবার এই যে তুমি কীভাবে লিখতে পারবা, হোল স্কোয়ার a² + 2ab + b² মানে কি, এটা মানে হচ্ছে a + b হোল স্কোয়ার। তাহলে এই যে আমাদের a, এই যে i, তাহলে a + b হোল স্কোয়ার, তাই না? তাহলে এই যে এটা পাইলে, এবার তোমাকে বলছে বর্গমূল বাইর করতে, তাহলে এই যে রুট ওভার যে ছিল, এবার এখান থেকে যদি এই রুটটা উঠাই দাও কি আসবে, +-1 + i। তুমি এই যে বের করে ফেললা কিন্তু যে √2i এর বর্গমূল কত হবে, যে √2i এর বর্গমূলটা হবে হচ্ছে 1 + i, +-1 + i হবে আমাদের এখানকার বর্গমূলটা। খুবই ভালো। তো এইখানে এবার দেখো, এটা তুমি অ্যান্সারটা পাইলা, খুবই ভালো। আমরা এই অ্যান্সারটা বের করছি আর একটা কারণে, এই অ্যান্সারটা আমরা আজকে থেকে মনে রাখবো। কেন ভাইয়া মনে রাখবো, কারণ এটা দিয়ে তুমি অন্য অনেকগুলোর তুমি বের করতে পারবা, অনেকগুলোর বর্গমূল তুমি বের করতে পারবা। মনে করো তোমার পরীক্ষা বলছে 9i-এর বর্গমূল বের করো, তো তুমি কী লিখবা, এই 9i-কে কীভাবে লেখা যায়, তুমি 9i-কে তুমি 2i বানাই নিবা। কেমনে বানাবা খেয়াল করো, এই যে তোমাকে বলছে এটা বর্গমূল বাইর করো, যে 9i। তোমাকে সহজ কথা বলছে কি, আমি একদমভাবে দেখাই, তোমাকে বলছে যে √9i এটার বর্গমূল বাইর করো। তো এটাকে তুমি লিখবে এভাবে, √9i-কে লেখা যাবে কীভাবে, যে √9 সাথে লিখলাম কত 2, আর নিচে একটা 2 দিলাম, 2 কাটা যাবে, তাহলে 9 থাকতেছে, তাহলে i, একই তো কথা। এবার আমি এই 9/2টাকে বাইরে আনবো, বাইরে আনলে কী হবে, 3/√2 হবে, সবাই জানো। আর এখানে আমি এই যে √2i ছিল, এবার এইটুকুর বর্গমূল কী হবে, এইটুকুর বর্গমূল হবে +-3/√2। আর 2i এর বর্গমূল তো শিখে আসছিল, তুমি মুখস্থ করছিলাম যে 1 + i বা 1 ± iও দিতে পারতা। এটা কিন্তু বর্গমূল হয়ে যাবে কত, যে 3/√2 1 + i। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এখানকার বর্গমূলটা হবে। তো এবার তুমি একটু ছোটো করে মনে রাখতে পারো এই 2i এর বর্গমূলটা, একটু মনে রাখবা, তোমার পরীক্ষায় সরাসরি কাজে লাগবে, এটা সরাসরি কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। সে একইভাবে আইটাও বের করতে পারবো, আইটাও একই স্টাইল বের করতে পারবো, i আছে। তাহলে তুমি 2i-টা জানো, তাহলে তুমি i-টা কীভাবে বের করবা, বের করবা যে মনে করো এটাকে i বানাবা কীভাবে, তুমি এক কাজ করো এভাবে, এখানে 1/2 দাও, তাহলে 2 কাটা, তাহলে i থাকলো। এই 2টা বাইরে আসলে কী হবে, 1/√2। আর 2i এর বর্গমূল তুমি তো মুখস্থ করে কী করছো, 1 + i, তাহলে 1 + i, তাহলে অ্যান্সার হবে কোনটা, যে 1/√2 1 + i, তাহলে 1/√2 1 + i, 1/√2 1 + i, এই যে বর্গমূলটা আসবে। ঠিক আছে, এইভাবে করে তুমি কিন্তু অনেকগুলো বর্গমূল বের করে ফেলতে পারো এই টাইপ থেকে। এবার হচ্ছে ঘনমূল সংক্রান্ত কয়েকটা আমরা বর্গমূল দেখি। ঘনমূলটা কীরকম, যে আমরা জানি যে আমরা বর্গমূল দেখলাম, বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল, ষষ্ঠমূল, এরকম অনেকগুলো মূল আছে। তো ঘনমূলটা তুমি মনে রাখবে এখান থেকে দুইটা জিনিস, যে আয়ের যে ঘনমূল সেটা হচ্ছে এককের ঘনমূল হচ্ছে 3টা। তুমি যে কোনো কিছুরই ঘনমূল নাও, তুমি অ্যান্সার পাবা 3টা। 2 এর ঘনমূল 3টা, 4 এর ঘনমূল 3টা, মানে ঘনমূল মানেই 3টা অ্যান্সার আসবে। এবার একের ঘনমূল তাহলে কী লিখবো আমরা, এরকম 1 ω²। তো এটা আমাদের কী হবে, একের ঘনমূল। এই ওমেগা মানে আবার কি, ওমেগা মানে হচ্ছে 1/2, আর কি আসবে -1 + i√3, এটা মুখস্থ রাখতে পারো। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে এরকম 1/2, এই যে -1, এইখানে প্লাস ছিল, জাস্ট মাইনাস হবে আর কি। তাহলে জিনিসটা হবে ω² সমান হবে 1/2, সেম সেম, শুধু প্লাসের জায়গায় মাইনাস। তার মানে এরা কিন্তু একটা অপরটার উল্টা, তার মানে এইটাকে স্কোয়ার করলে এটা পাওয়া যায়। কারণ একটা আরেকটার কি আমাদের, একটা আরেকটার আমাদের বর্গমূল।
একটাকে মানে বর্গ করলে আরেকটা পাওয়া যাবে আর কি। ঠিক আছে, এই কথাটুকু মনে রাখতে পারো। এককের ঘনমূল হচ্ছে 3টা, সেটা কী কী আছে আমাদের এরকম যে ওমেগা, ওমেগা স্কোয়ার, 1 ওমেগা, ওমেগা স্কোয়ার, 3টা আমাদের ঘনমূল। তো ভালো কথা, এবার এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে হচ্ছে আমরা এটা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটা কি বলছে, √3 মানে এককের যে ঘনমূল সেটা কি বলছে, এককের ঘনমূলের আর কিছু কথা বলছে, আমরা দেখি, খেয়াল করো। এখান থেকে আরও বেশ কিছু টার্ম তুমি মনে রাখতে পারো। হ্যাঁ, খেয়াল করো, এখান থেকে তুমি আরও বেশ কিছু কথা মনে রাখতে পারো। সেটা কি, সেটা হচ্ছে যে এই 3টাকে যদি যোগ করি আমরা, এই ঘনমূলগুলোকে যোগ করি, এই 3টাকে যোগ করলে যোগফলটা 0 হবে। 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0 হয়। একইভাবে এই ওমেগা যদি কিউব করি, মানে 3টাকে গুণ করি, 1 ওমেগা, ওমেগা স্কোয়ার, তার মানে তো ওমেগা কিউব। তার মানে এই 3টাকে গুণ করলে হয় 1, তাহলে 3টাকে যোগ করলে হয় 0, গুণ করলে হয় 1। এইটুকু কথা তুমি মনে রাখো। আর এটাও মাথায় রেখো যে একটা আর একটা কিন্তু বর্গ আছে, সেটাও খেয়াল রেখো, একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এবার অ্যান্সারটা দেখি কি বলছে। এককের ঘনমূল ত্রয়ের যোগফল 0। তা বলছে দুইটা জটিল, হ্যাঁ দুইটা কিন্তু জটিল ছিল আর কি, দুটো জটিল সংখ্যা ছিল। একটা ছিল কি, একটা হচ্ছে ওমেগা, একটা কি ওমেগা স্কোয়ার, জটিল ছিল। ওকে, একটি মূল অপরটির মূলের বর্গের সমান। হ্যাঁ, এই দেখো একটা বর্গ আর একটা বর্গের সমান, তাহলে অ্যান্সার কোনটা, 3টাই রাইট আসলে। হ্যাঁ, এটা কোথায় আসছে, চট্টগ্রাম বোর্ডে কিন্তু আসছিল 2022 সাল। তো সমীকরণের মূলগুলো যোগফল কী হবে আমরা শিখছি একটু আগে। এই সমীকরণের মূলগুলো যোগফল মানে কীরকম, 1 প্লাস ওমেগা প্লাস মূলগুলোর যোগফল, মানে 3টা মূল ছিল, 3টা যোগ করলে কত আসবে, 0 আসবে। 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত আসবে, 0 আসবে। এটা একইভাবে সমীকরণের মূলগুলো গুণফল কি, গুণফল হচ্ছে 1, কারণ কি ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, আর একটা ওমেগা ছিল, 3টাকে গুণ করলেই তো ওমেগা কিউব আসবে, আর ওমেগা কিউব মানে কত, 1। একের ঘনমূল 3টি যোগফল, যোগফল 0, যোগফল ওমেগা কিউব না, এটা গুণফল ওমেগা কিউব, এটা ভুল। আর যোগফল মানে তো এইটা, তার মানে রাইট হচ্ছে 1 আর 3। তাহলে 1 আর 3 কোনটা অপশন, 1 আর 3 এই যে বি নাম্বারের মধ্যে আছে। তারপর হচ্ছে বলছে একের ঘনমূল 3টি, যোগফল 0, দ্যাট ইজ কারেক্ট, গুণফল 1, ঠিক আছে। জটিল মূল দুটির একটি অপরটির বর্গ, সেটাও ঠিক আছে, কারণ কি একটা ওমেগা আর একটা ছিল কি ওমেগা স্কোয়ার, একটা অপরটার বর্গ। তো এটাও কিন্তু আমরা বুঝে ফেললাম অ্যান্সার কোনটা হবে। ঠিক আছে, এরপর আমাদের আছে ওমেগার মান নির্ণয় এক টাইপ আছে, এটা আমাদের পরীক্ষায় বেশ আসে আর কি, এই যেরকম ওমেগার মান নির্ণয় করতে বলবে। তো এটার মধ্যে বুঝছি যে ওমেগা কিউব মানে 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, 0। এই কথাটুকু মনে রাখলেই হবে, এখানকার তুমি সকল প্রশ্নগুলো করতে পারবে। হ্যাঁ, বিশেষ করে আমাদের ওমেগা কিউবটাই দেখতে হবে। আর চতুর্থ মূল খুবই সহজ, চতুর্থ মূলটা খুবই সহজ। সঞ্চারপথটা একটু নিজে করবা, এই যে তোমাকে যখন সমীকরণ দেওয়া থাকবে বলবে এটা কী সঞ্চারপথ নির্দেশ করে, এটাও একটু পরীক্ষায় মাঝে মাঝে আসে আর কি। দেখবা আমি লাস্টের দিক থেকে যাচ্ছি, চতুর্থ মূল থেকে যাচ্ছি, তারপরে আমরা ঘনমূলের অঙ্কগুলো দেখবো। তাহলে চতুর্থ মূল একটাই অঙ্ক, যেন একটা শিখাই দিয়ে যায়। যখন তোমাকে বের করতে বলবে কোনো কিছু চতুর্থ মূল বের করো, তোমাকে বলছে এই যে 49-এর চতুর্থ মূল বের করো। অ্যান্সারটা কি সহজ, শর্টকাট অ্যান্সারটা কি, তুমি কী করবা খেয়াল করবা। দেখো এই যে আমাদের পরীক্ষায় ধরে আসছিল যে এই 49-এর এই চতুর্থ মূলটা কত, ঢাকা বোর্ড 22-এ আসছে। তাহলে তুমি কী হবে অ্যান্সারটা, এই যে এতটুকু থাকবেই, 1 প্লাস মাইনাস আই থাকবেই, 1 প্লাস মাইনাস আই থাকবেই। সাথে কী হবে, সাথে হচ্ছে এই রুটের মধ্যে যে জিনিসটুকু আছে তার পজিটিভ যেই মানটা 49, ওইটাকে একবার বর্গ করবা। তো বর্গ করলে কি আসবে, 7 আসবে। ভিতরে যেটা আছে শুধু সংখ্যাটাকে একবার বর্গ করবা, বর্গমূল করবা, তো 7 আসবে। তারপর 2 দিয়ে ভাগ করবা, তারপর আর একবার বর্গ করবা, শেষ। তার মানে একবার বর্গমূল করবা, তারপর 2 দিয়ে ভাগ, তারপর আবার বর্গমূল। তোমার ছিল কত, আরেকবার লিখে দেখাই বুঝতে পারবা, 49 ছিল, ভিতরে -49 মানে 49কে বর্গমূল করলে হবে কত, 7। এটাকে 2 দিয়ে ভাগ করবো, তারপরে আবার কি করবো, বর্গমূল করবো, অ্যান্সার শেষ। আর সাথে কি থাকবে, প্লাস মাইনাস থাকবে আর কি। এরকম এই তোমার থাকতো অন্য কিছু, সেম একইভাবে তুমি করতে আর কি। ঠিক আছে, এইভাবে করবা। তাহলে কী করবা, কি বলছি, ভিতরে যা থাকবে প্রথমে বর্গমূল, তাহলে ফার্স্টে বর্গমূল করবা ভিতরের সংখ্যাটাকে, তারপরে যেটা আসলো জিনিস সেটাকে 2 দিয়ে ভাগ করবা, আর পরের স্টেপ কি, এই পুরোটাকে আবারও বর্গমূল করে দিবা, শেষ। মানে প্লাস মাইনাস সাথে থাকবে, আর এখানে আলটিমেটলি 1 প্লাস মাইনাস আই তো থাকবেই, এটাও মাথায় রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট আর কি। এবার লাস্টলি খালি আমরা এই অঙ্কগুলো দেখবো যে অঙ্কগুলো কীরকম হয়, যে এই ঘনমূলের অঙ্কগুলো, এই ঘনমূল দেখলাম আমরা, ঘনমূলের অঙ্কগুলো। যে এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে এটা সমান কি লেখা যাবে, কয়েকটা সলভ করে দিচ্ছি, এখান থেকে খেয়াল করো কি বলছে এখানে, যে এককের একটা ঘনমূল ওমেগা হলে এত কত, এরকম লিখবো আমরা। এখানে 2, এখানে কত আছে, ওমেগা টু দি পাওয়ার 13। ওমেগাকে আমরা ওমেগার মানগুলো বের করার জন্য, তোমার পরীক্ষা আসছে ওমেগা 13, এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে হচ্ছে যে এই যা থাকবে সেটাকে 3 দিয়ে ভাগ করবা, কারণ আমরা দেখছিলাম ওমেগা কিউব মানে হয় 1, তাহলে 3-এর গুণিতক লাগবে, 3 দিয়ে ভাগ করলে হয় 3 4 12, 3 4 12 মানে হাতে থাকে হচ্ছে 1, অবশিষ্ট 1। তার মানে ওমেগা কিউব 13 মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 1। আর ওমেগা 26 মানে কি, 3 দিয়ে ভাগ করো, কত আসবে, 3 আসছে 24,
3 আসছে 24 মানে কত, পাওয়ার থাকতেছে 2, 26 তো 2 অবশ্যই থাকতেছে, তার মানে এটা মানে ওমেগা স্কোয়ার। এবার তুমি যদি একটু মান বসাও কি আসবে, ওমেগা 13 মানে হচ্ছে ওমেগা, আর ওমেগা 26 মানে কত, ওমেগা স্কোয়ার। এবার এইটুকু নিয়ে তুমি একটু কাজ করো, এটুকু ভ্যালু আসলে কী হইতে পারে তুমি খেয়াল করো। আমরা শিখছিলাম অলরেডি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখানে দেখা যাচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, -1। তাহলে আমি কাজ 2 করবো, উপরে 2 আছে আর নিচে -1, তাহলে 2/-1 মানে কত বেসিক্যালি -2। এটা আমাদের এখানকার অ্যান্সার হবে। একইভাবে খেয়াল করো, আমরা আরও দেখি একটু এখানকার জিনিসগুলো, ঠিক আছে। আমাদের এখানে আরও বলছে হচ্ছে কি, এই যে 58 নম্বরটা খেয়াল করো, বলছে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এই এত রাশিটার মান কত। তো তুমি দেখো খেয়াল করো এখানে কী কী আছে, যোগাকার কী আছে, 1 প্লাস ওমেগা। ওকে, এবার 1 প্লাস ওমেগা সমান কী লেখা যায় খেয়াল করো, দেখো 1 প্লাস ওমেগা মানে লেখা যায়, এই 1 প্লাস ওমেগা সমান লেখা যাবে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে কাজ করি আমরা, এখানে লিখবো হচ্ছে আমরা এরকম যে মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে মাইনাস ওমেগা স্কোয়ার তো আগে থেকেই ছিল। এখানে কি লেখা যাচ্ছে খেয়াল করো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এই দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কি -1 হবে, তাহলে জিনিসটা হচ্ছে -1, আর আগে থেকে একটা -1 ছিল, তাহলে -1। আর এখানে কি আছে, ওমেগা স্কোয়ার প্লাস 1। সেমভাবে খেয়াল করো, ওমেগা স্কোয়ার প্লাস 1 মানে কি, এটা ওই পাশে গেলে মাইনাস ওমেগা হবে, তখন জিনিসটা হবে মাইনাস ওমেগা, আর আরেকটা মাইনাস ওমেগা আগে থেকেই ছিল। এতটুকু এখন তোমার মান বের করতে হবে। তো আসলে আমরা দেখি এতটুকু বলে কী আসে, এখানে আসতে হচ্ছে আমাদের -2 ওমেগা স্কোয়ার। ওকে, আর এখানে আসতেছে কত আমাদের -2, এখানে আসতেছে আমাদের মাইনাস হচ্ছে 2 ওমেগা, -2 ওমেগা। সবগুলোকে গুণ করে দিই আমরা সব, তাহলে মাইনাসকে গুণ করলে হবে প্লাস, এটাকে গুণ করলে আবার কী হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থাকলো। তো ওমেগা স্কোয়ারের সাথে ওমেগা গুণ করলে কত হবে, ওমেগা কিউব হবে। তাহলে বুঝতে পারতেছো কী হবে, অ্যান্সার হবে -8, কারণ ওমেগা কিউব মানে ছিল 1। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, যে -8, এই যে আমাদের -8, ঠিক আছে। তো এইভাবে করে অঙ্কগুলো আসলে করতে পারবা। এখানেও সেম, দেখো এই অঙ্কটা বলি, এটা ভালো একটা অঙ্ক। 60 নাম্বারটা দেখো, 60 নাম্বার বলছে কি, যে হাফ এত এবং ওয়াই সমান হাফ এত, বলছে এইটার মান বের করো। একটু খেয়াল করো এটা কার মানের সমান, হাফ -1 প্লাস √3i, বা হচ্ছে -√3। এই জিনিসটা কী ছিল আমাদের, ওমেগা ছিল না, দেখো তো এই যে আমরা বলছিলাম, এটা তো সেই ওমেগা কথা বলছিলাম, লিখছি আমরা কোশ্চেন লিখছি আমরা, এই জিনিসটুকু খেয়াল করো, এই যে এটা মানে কিন্তু ওমেগা ছিল। ওকে, তো এটা তোমাকে একটু মনে রাখতে হবে, তোমার সরাসরি কাজে লাগতে পারে আর কি। হ্যাঁ, ওকে, খেয়াল করো এই যে এখানে ছিলাম আমরা, তো এইটা মানে বেসিক্যালি ওমেগা, তাহলে এক্স মানে হচ্ছে ওমেগা। তাহলে এখানে কী লেখা, 1 মাইনাস ওমেগা, তারপরে মাইনাস এইটা মানে কিন্তু দেখো মাইনাস আছে মানে কি বেসিক্যালি ওমেগা স্কোয়ার, আর প্লাস এক্স ওয়াই মানে কি ওমেগা স্কোয়ার কি গুণ করলে ওমেগা কিউব হবে, মানে বেসিক্যালি এই জিনিসটা লেখা। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে তুমি কি লিখতে পারো, ওমেগা কিউব মানে কত, ওমেগা কিউব মানে তো 1। ব্যাপারটা লাইন দাঁড়াচ্ছে এরকম, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 1, 1 প্লাস 1 মানে কত বেসিক্যালি 2, আর ওইখানে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার মানেটা কত দেখো, খেয়াল করো ওমেগা যদি কমন নিই আমরা, মাইনাসটা কমন নিই, তাহলে থাকবে হচ্ছে এরকম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এবার খেয়াল করো 2 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, আমরা শিখছিলাম এরকম 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 0। তাহলে এখান থেকে এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারটা কী পাবা, এই 1টা বেসে গেলে কত হবে, -1। এখানে হচ্ছে -1, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হবে কত 3। তাহলে শুধু অ্যান্সারটা হচ্ছে 3, এর মানটা কত হবে 3। আসলে হচ্ছে বরিশাল বোর্ড এটার মধ্যে। ওকে, ভালো কথা। সেম একইভাবে তুমি দেখো এখানকার অঙ্কগুলো একইভাবে করে ফেলতে পারবে। এটা আমরা অলরেডি করছি, এই টাইপ করছি। এইটা একটু বলি, 62 নাম্বারটা বলছে ঘনমূল বের করো, 6n + 3, এখানে বলছে 6n + 3, আর ওমেগার মধ্যে 6n আর +3, যেহেতু এটা হচ্ছে 3-এর গুণিতক, 3, 6, 9, তার মানে এখানে মানটা আসবে 1, তার মানে ওমেগা থাকবে, তার মানে এই মানটা হচ্ছে মানে এরকম থাকবে না, অবশ্যই থাকবে না, ওমেগার তবে 0 থাকবে, তার মানে পুরো মানটা হবে 1 আর কি। ওমেগা কিউব বা ওমেগা কিউবের যখন গুণিতক থাকবে তখন এই মানটা হবে 1, আর বাকি থাকলো কি আমাদের ওমেগা আর 3, তাহলে অ্যান্সারটা হবে শুধুমাত্র ওমেগা 3। তো এইটুকু যেহেতু 3-এর গুণিতক, তাহলে এটা বাদ, কাজ হবে কোনটা নিয়ে, শুধু এই ওমেগা কিউব নিয়ে, আর এই ওমেগা কিউব মানে 1, অ্যান্সারটা হবে শুধু 1। তো এইভাবে করে তুমি যদি বের করে ফেলতে চাও সেম, এটাও সেমভাবে বের করতে পারবা। 92কে তুমি 3 দিয়ে ভাগ দাও, এই 16কে 3 দিয়ে ভাগ দাও, 16কে 3 দিয়ে ভাগ দিলে 3 5 15, 1 অবশ্যই থাকবে, তাহলে ওমেগা 1 হবে। আর 92কে 3 দিয়ে ভাগ দিলে কত, 3 90 আসবে, 3 30 90, অবশ্যই থাকে 2, তার মানে 2 হবে। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হবে অ্যান্সারটা। এই ওমেগার মানটা কত, এই জিনিসটুকুর মান কত আমরা জানি হচ্ছে এরকম 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কি হবে, -1, তাহলে অ্যান্সার হবে -1। কোথায় -1 আছে আমাদের, এই যে। তো এভাবে তুমি যে বের করে ফেলতে পারো, এই চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউগুলো সবগুলো সুন্দরভাবে শেষ করতে পারবা। তো সবাই এভাবে প্র্যাকটিস করে ফেলো, এই জিনিসগুলো যেন খুব ভালো মতো শেষ করতে পারো। আর পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমরা আবারও তোমাদের সামনে আসবো, ততদিন তোমরা এই চ্যাপ্টারটা কতটুকু কী বুঝলো অবশ্যই
কমেন্ট করে জানাবো, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।